এখন ম্যাথমেটিক্সের কি ছিল, কি কি কোর্স ছিল ম্যাথমেটিক্সে? স্যার ডিফারেনশিয়াল ক্যালকুলাস ছিল একটা হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি 2D আর 3D। 2D আর 3D ডিফারেনশিয়াল ক্যালকুলাস। তাই কি ম্যাথমেটিক্স কি ভালো লাগতেছে? কি দুই দিন মনে ক্লাসেও গেছিলাম নাকি, চিনো মনে হয় আমাকে? স্যার আমরা দেখি নাই স্যার। একদিন মনে তোমাদের ক্লাসে গেছিলাম। সব সেকশনে যায়নি, মানে দুই একটা সেকশনে মনে গেছিলাম। বিতে গিয়েছিলেন স্যার? কি সেকশনে মনে হয় আসেনি স্যার। যাই হোক, এখন তোমাদের এখানে আছে ইন্টিগ্রাল ক্যালকুলাস, স্কিমে দেখতে পাচ্ছ তোমাদের সিলেবাসটা এখানে এমাত্র নিলাম, যেটা হলো ম্যাথ 2-1 ভেক্টর ম্যাট্রিক্স এন্ড ইন্টিগ্রাল ক্যালকুলাস। এই ভেক্টর ম্যাট্রিক্স এন্ড ইন্টিগ্রাল ক্যালকুলাস, সেখানে রুটিন যেহেতু পেয়ে গেছো, সেখানে দুইজন স্যারের নাম দেওয়া আছে। মোহাম্মদ আলাউদ্দিন মোল্লা স্যারের নাম আছে, সাথে আমার নাম আছে, দুইজন টিচার নেবেন। সে দুইজনের মধ্যে তোমাদের এর আগেও যেহেতু সেকশন সরি ফার্স্ট সেমিস্টার হয়ে গেছে, সেখানে কিন্তু বুঝতে পারতেছো যে দুইজন কোর্স টিচার নেন। সে দুই সেকশনে পরীক্ষার কোশ্চিনও ঠিক ফাইনাল পরীক্ষা যদিও হয় নাই, তারপর সেকশনও কিন্তু দুইটা সেকশন থাকে। সেই দুইটা সেকশন থেকে আলাদা ভাবে তোমাদের দুইটা সেকশন এ সেকশন বি থাকে, সেখান থেকে চারটে অ্যান্সার করতে হয়। ঠিক একইভাবে এখানেও আছে ভেক্টর অ্যানালাইসিস, ম্যাট্রিক্সেস, ইন্টিগ্রাল ক্যালকুলাস। এই জায়গায় যেটা হয়, ভেক্টর অ্যানালাইসিস এন্ড ম্যাট্রিক্সেস এটা হেলাল স্যার নেবেন, আর আমি শুধু নিব ইন্টিগ্রাল ক্যালকুলাসটা। ইন্টিগ্রাল ক্যালকুলাস, এই ইন্টিগ্রাল ক্যালকুলাস এখান থেকে 4 সেট প্রশ্ন হবে, অ্যান্সার করতে হবে 3 সেট। মান বন্টনটা যদিও তোমরা জানো, তারপর একটু মান বন্টনটা যেটা বলতেছি, যে মূলত 100 মার্কের পরীক্ষা, তার মধ্যে 8 মার্ক থাকবে তোমাদের অ্যাটেন্ডেন্স, আর 20 মার্ক থাকবে ক্লাস টেস্ট। ক্লাস টেস্ট যেহেতু হয়ে গেছে, সেটা বুঝতে পারতেছো যে 4টা ক্লাস টেস্ট হবে, স্যার নেবেন 2টা, আমি নিব 2টা। সেগুলো থেকে টোটাল 4টা পরীক্ষা হবে, তার মধ্যে বেস্ট 3 কাউন্ট হবে, 3টার মধ্যে আবার এভারেজ করে 20-এর মধ্যে মার্কিং হবে। তাহলে এদিকে আর 72 মার্ক, 72-এর মধ্যে সেকশন এ থেকে, এই সেকশন এ অংশটুকু হবে সেকশন এ, যেটা হলো ভেক্টর অ্যানালাইসিস আর এই ম্যাট্রিক্সেস, এটা হবে সেকশন এ। আর এখান থেকে হবে সেকশন বি, এটাই হবে বি সেকশন। এই বি সেকশনের অংশটুকু আমরা একটু আলোচনা করব, আর উপরেরটা হবে সেকশন এ। প্রত্যেকটা থেকে এখান থেকেও অ্যান্সার প্রশ্ন থাকবে 4টা, অ্যান্সার করতে হবে 3টা। এখান থেকেও প্রশ্ন থাকবে 4টা, অ্যান্সার করতে হবে 3টা। কথা কি আমার বোঝা যায়? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা শুধু আলোচনা করবো যে ইন্টিগ্রাল ক্যালকুলাস। ইন্টিগ্রাল ক্যালকুলাসটা এই পার্টটুকু আমি আলোচনা করব। এখান থেকে বুঝতে পারছো 4 সেট প্রশ্ন হবে, তার মধ্যে অ্যান্সার করতে হবে 3 সেট, প্রত্যেকটাতে 12 করে থাকবে, 3 12 36। মশারিটা খুলবো না? বেলা বাজে একটা, আমার মশারি একখান টান গায়ে খেয়ে দিছো।
মাইক মিউট করো সবাই। প্রথমে একটু শুধু রোল নাম্বার গুলো চ্যাট অপশনে গিয়ে শুধু রোল নাম্বার গুলো লিখে দিবা, চ্যাট অপশনে গিয়ে শুধু রোল নাম্বার। চ্যাট তো ডিসেবল যদিও দুইজন লিখছে, স্যার চ্যাট ডিসেবল হয়ে গেল। আচ্ছা ডিসেবল আমি ঠিক করে দিচ্ছি। যেটা হলো যে দুইজন লিখছে ওরা আবার লিখবে, সবাই আরেকবার চ্যাট অপশনে গিয়ে শুধু রোল নাম্বার গুলো লিখবে। ক্লাস এখানে তোমাদের যেটা বললাম রোল নাম্বার গুলো যারা দেওয়া এখনো হয়নি তারা দিয়ে দিবা। এখন আমার পরিচয় হয়তো বা জেনে গেছো যে আমার নাম মোহাম্মদ ডালিম হক। আম্মু সংক্ষেপে এমডিএস দেখা হয় মোহাম্মদ ডালিম হক। মোবাইল নম্বর দেওয়া হয়েছে 01774015578। ইমেল অ্যাড্রেস dalimru2010@gmail.com। বোর্ড দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা লেখা বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা এখন এই ইন্টিগ্রাল ক্যালকুলাস আমরা যেটা বলবো ইন্টিগ্রাল ক্যালকুলাস, সেই ইন্টিগ্রাল ক্যালকুলাসের জন্য বই অনেক দেওয়া থাকতে পারে রেফারেন্স। সবথেকে ভালো বই বললে হাওয়ার্ড অ্যান্টনের বইটা বেশ ভালো, যদিও ভালো বইটা পড়তে একটু কঠিন হয়। ক্যালকুলাস এটা হয়তোবা দেখলে বুঝতে পারবা যে একটা হাওয়ার্ড অ্যান্টনের বই ক্যালকুলাস, সেখান থেকেও পড়তে পারি। আর
এর পাশাপাশি তোমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস মনে হয় পড়ছো দাস এন্ড মুখার্জির বই থেকে, সম্ভবত ওই বইটাই বেশি পড়ানো হয়, সেটা সহজ বলে বা সেখান থেকে বেশি পড়ানো হয়। যে এখানে আমার কাছেও আছে দাস এন্ড মুখার্জির ইন্টিগ্রাল ক্যালকুলাস, দাস এন্ড মুখার্জির ডিফারেন্সিয়াল ক্যালকুলাস বই মনে হয় পড়ছো? সেক্ষেত্রে দাস এন্ড মুখার্জির জি স্যার। ইন্টিগ্রাল ক্যালকুলাস সেটা আমরা ফলো করতে পারি। সাধারণত এটাই বেশি পড়া হয় মূলত। যে হাওয়ার্ড অ্যান্টনির বইটা ভালো, কিন্তু ভালো বই একটু কঠিন লাগে, সেক্ষেত্রে এগুলো পড়তে একটু অসুবিধা হয় বলে ওটা একটু কমই পড়া হয়। সচরাচর এই দাস এন্ড মুখার্জির বইটাই বেশি পড়া হয়। এখন দাস এন্ড মুখার্জি থেকে আমরা আলোচনা করব ইন্টিগ্রাল ক্যালকুলাস। স্যার বলো। স্যার প্রথম বইয়ের রাইটারের নামটা একটু লিখে দিবেন বোর্ডে। হ্যাঁ হ্যাঁ লিখে দিন। হাওয়ার্ড অ্যান্টনির বই, সেটা হলো ক্যালকুলাস, জাস্ট নাম হলো ক্যালকুলাস, এখানে ডিফারেন্সিয়াল ইন্টিগ্রাল সবই আছে, ক্যালকুলাসের এটা বই। এই বইটাতে এই যে তোমাদের মেকানিক্যাল অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লিকেশন জিনিসগুলো এগুলো বিস্তারিত ওই বই খুব ভালো পাওয়া যায়। আর এমনিতে অ্যাজ ইউজুয়াল ইন্টিগ্রাল ক্যালকুলাস পড়তে গেলে এই বইটাই মানে যেটা বলছে দাস এন্ড মুখার্জি সেটাই বেশি সচরাচর ব্যবহার করা হয়। তারপর সবার কাছে এই বইটা আরো মানে অ্যাভেলেবল পাওয়া যেতে পারে, এই বইটা মনে হয় আছে, সেটা হলো বা ওয়েবসাইটেও অ্যাভেলেবল পাবা, অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স। সেখানে এই অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স এর মধ্যে যেহেতু অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স মানে ইঞ্জিনিয়ারিং এর সব যে ম্যাথমেটিক্স যতগুলো কোর্স আছে সবগুলো সামারি সবগুলোই সেখানে দেওয়া আছে, অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স। তো সেক্ষেত্রে আমরা যে কোনো একটা বই ফলো করতে পারি, তবে সব থেকে যেটা বললাম দাস এন্ড মুখার্জির যে বইটা ইন্টিগ্রাল ক্যালকুলাস সেটাই বেশি আলোচনা করা হয়। আর তো লাস্ট রাইটার কে স্যার এটার অ্যাডভান্সড ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স এর এসকে দাস, এটা ওয়েবসাইটেও পাবা। এটা হলো অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স মানে ম্যাথমেটিক্স এর যতগুলো কোর্স আছে সবগুলোর কিছু কিছু অংশ এই বইয়ে দেওয়া আছে, অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স, আর এটা ওয়েবসাইটেও अवेलेबल পাওয়া যায়। তো সেই অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স এখানেও মানে সব যেটা বললাম যে ম্যাথমেটিক্স এর সব কোর্সের কিছু না কিছু আছে। মূল বই ম্যাথমেটিক্স ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স মানে এখানে ইঞ্জিনিয়ারিং কিছু জিনিস পাবা। তারপরে ক্যালকুলাস যেটা বললাম হাওয়ার্ড অ্যান্টনি, সেটা ক্যালকুলাসটা খুব ভালোভাবে ডিফাইন ওখানে আলোচনা করা আছে, মানে এই পুরো বইটাতে শুধু ক্যালকুলাসে, এখানে আর কোনো কিছু নাই। এই যে পুরো বইটা আছে এখানে শুধু ক্যালকুলাসে, আর অন্য কোনো অংশই নেই, শুধু ক্যালকুলাসে দেওয়া আছে। তো সেক্ষেত্রে এটাও খুব বেশি বলে পড়া হয় না। আর সবথেকে ছোট্ট এবং সিম্পল বই হলো এই ইন্টিগ্রাল ক্যালকুলাস দাস এন্ড মুখার্জির, সেটাই বেশি ফলো করা হয়, সেটাই বেশি পড়ানো হয়। এখন এই ম্যাথমেটিক্স পড়ার জন্য যেটা বলবো যে সবথেকে সহজ এবং সরল ম্যাথমেটিক্সই, আবার সবথেকে কঠিনও কিন্তু ম্যাথমেটিক্স। এটা বারবারই বলে আসি যে প্লাসের সংখ্যা বেশি ম্যাথমেটিক্সে হবে, আবার ফেলের সংখ্যাও ম্যাথমেটিক্সে বেশি হবে, দুইটা সাইডেই কিন্তু ম্যাথমেটিক্সে বেশি হয়। মাঝামাঝিটা কিন্তু ম্যাথমেটিক্সে খুব কম পাবা, হয় ফেলের সংখ্যা হিসাব করে দেখবা ম্যাথমেটিক্সে বেশি আছে, পাশের সংখ্যা দেখবা এ প্লাসের সংখ্যা ম্যাথমেটিক্সে বেশি থাকে, মাঝামাঝিটা কিন্তু ম্যাথমেটিক্সে কম থাকে। তার কারণ হলো ম্যাথমেটিক্সে ওই 50% 40% এই সংখ্যাটা কম, মানে পারলে পুরোটাই পারা যায়, না পারলে কিছুই পারা যায় না। তো সেক্ষেত্রে আশাবাদী যে ম্যাক্সিমামে ভালো করতে পারবো, এই
নিয়ে আমাদের পড়াশোনা শুরু করতে হবে। এখন যেটা বলতে যাচ্ছি যে আমরা কিভাবে ম্যাথমেটিক্সের ক্লাসগুলো করেছো, এখন আবারও যদিও অনলাইনে ক্লাসটা হচ্ছে, পাশে একটা বোর্ড আছে, সেক্ষেত্রে কিছুটা অফলাইনে যেভাবে হইতো সেভাবে না হলেও অনেকটা সুবিধা সেটা পাবা, যেহেতু বোর্ডে অনেকটাই অঙ্ক লিখে দিব, সেখানে লিখে লিখে করাবো। সেটা যদি বুঝতে অসুবিধা হয় প্রশ্ন করার সুযোগ আছে। আর এটাও সুযোগ আছে যে ক্লাসটা কিন্তু কেউ শুয়ে ঘুমিয়ে ক্লাসটা করতে পারতেছো, এটাও একটা পজিটিভ সাইড আছে। মানে যেভাবে সুযোগ নিবা সেটাই সুযোগ পাবা। তাহলে এখন দাস এন্ড মুখার্জির বইটা, এটাও সম্ভবত ওয়েবসাইটে পেতে পারো, ইন্টিগ্রাল ক্যালকুলাস ভিসি দাস এন্ড মুখার্জি। इसके দেখা আছে? জি স্যার। যদিও খুব ভালো আসে নাই, বইটা একটু সাথে রাখবো, বা এই বইটা অ্যাভেলেবল যে কোনো জায়গায় পাওয়া যায়, যে এলাকা থেকে না কেন সাধারণত এগুলো পাওয়া যায়। ইন্টিগ্রাল ক্যালকুলাস দাস এর মুখার্জির বই। তবে সিলেবাসের প্রথমেই কিন্তু বলে দেওয়া আছে রিভিউ, মানে পুনরায় আলোচনা করা আর কি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ইয়া দিতে বলছিলেন না, প্রেজেন্ট নেট কানেক্ট প্রবলেমের জন্য প্রেজেন্ট দিতে পারিনি। আচ্ছা, অ্যাটেন্ডেন্স দিতে পারবো, অসুবিধা নেই, পরবর্তীতে আবারও সুযোগ দেওয়া হবে, সেক্ষেত্রে পরে আবার দিতে পারবো। হ্যাঁ, এখন যেটা বলতেছিলাম যে আমরা একটু শুরু করি ইন্টিগ্রাল ক্যালকুলাস। এই ইন্টিগ্রাল ক্যালকুলাসের প্রথমে সিলেবাসে কিন্তু দেখবা যে রিভিউ বলা আছে। রিভিউ বলার অর্থ কি, যে পুনরায়, মানে তার মানে তোমরা এগুলো পড়ে আসছো। প্রথম এখানে কয়েকটা চ্যাপ্টার দেওয়া আছে, সেই চ্যাপ্টারে প্রথম দিকে ইনডিফিনিট ইন্টিগ্রাল আছে। সেই ইনডিফিনিট ইন্টিগ্রাল গুলো তোমরা ইনডিফিনিট ইন্টিগ্রাল বা ডেফিনিট ইন্টিগ্রাল, যেহেতু ইন্টারমিডিয়েট ইন্টিগ্রাল ক্যালকুলাস ছিল, সেক্ষেত্রে তোমরা সেইগুলো পড়ে আসো। তো সেইগুলো খুব বেশি আলোচনা করা হয় না, আর খুব বেশি প্রশ্ন সাধারণত এক সেট প্রশ্ন, মানে এক সেট বলতে বোঝাতে যাচ্ছে যে আমি ফাইনাল পরীক্ষার কোশ্চেন যে হবে 5 6 7 8, 1 2 3 4 ভেক্টর এন্ড ম্যাট্রিক্স থেকে হবে 5 6 7 8। ধরে নাও যে 5 নম্বর সেটটা ইনডিফিনিট ইন্টিগ্রাল। ইনডিফিনিট ইন্টিগ্রাল কি সেটাও মনে তোমরা এর আগে ডেফিনিট ইন্টিগ্রাল, ইনডিফিনিট ইন্টিগ্রাল চিনো। সেই দৃষ্টিকোণ থেকে বলতেছি যে ইনডিফিনিট ইন্টিগ্রাল থেকে সাধারণত এক সেট প্রশ্ন সচরাচর এক সেটই হয়, খুব বেশি হয় না। সেক্ষেত্রে এই ইনডিফিনিট ইন্টিগ্রালে সবাই যেটা বলে, স্যার কোনগুলো অঙ্ক করব, কোনটা করব, এই প্রশ্নগুলো করে খুব বেশি লাভ হবে না। ইনডিফিনিট ইন্টিগ্রালে তোমাদের মূল যে লক্ষ্যগুলো থাকবে, যে সূত্রগুলো একটু মনে রাখার, নিয়মগুলো একটু মনে রাখার। হয়তোবা অনেক সময় ইনডিফিনিট ইন্টিগ্রাল 4টা অঙ্ক দিয়ে 4টার মধ্যে 3টা করো, এরকম অপশন অনেক সময় থাকে। তো সেক্ষেত্রে এইগুলোর ক্ষেত্রে অঙ্কগুলো লিমিটেশন অঙ্ক না, এটা করব এটা করব না, কোনটা করব কোনটা করব না, এরকম কোনো কিছু স্পেসিফিক করে বলার সুযোগ নেই। জাস্ট কিছু নিয়ম দেখতে হবে, কিছু সূত্র মনে রাখতে হবে, সেগুলো দিয়ে আমরা চেষ্টা করবো যে কিছু অঙ্ক হবে। অনেক সময় দেখা যাচ্ছে ওই নিয়মের মধ্যে গেলে অঙ্কগুলো হয় না। এজন্যই মূলত তোমাদের প্রথম দিকে আমি যেটা করতাম স্টুডেন্ট অবস্থায়, যে পরীক্ষার সময় সব অঙ্ক করার সুযোগ থাকে না, 2 দিন 3 দিন ছুটি থাকে, তার মধ্যে সব অঙ্ক করা, সব অঙ্ক দেখা, প্র্যাকটিস করার সুযোগ থাকে না।
এই জন্য তোমাকে আগে থেকে ঠিক করে নিতে হবে ক্লাস চলাকালীন সময়ে বা ক্লাসের ফাঁকে যখন নিজে প্রশ্ন করবা তখন কোন অঙ্কগুলো আমার কাছে মনে হচ্ছে যে পরীক্ষার জন্য আমি অঙ্কটা মানে ডিরেক্টলি পারবো না, মানে ডিরেক্টলি বলতে বোঝাতে যাচ্ছে যে অঙ্কটা আমাকে একবার দেখে দিয়ে পরীক্ষা করতে হবে, তাছাড়া আমি সরাসরি করতে পারবো না, বা এই অঙ্ক সরাসরি সূত্র ব্যবহার করে হয় না, কোথাও কিছু সাপোজ লেট বা কোনো কিছু ধরে নিতে হয় বা ট্র্যাকটা চেঞ্জ করতে হয়। এরকম কোনটা অঙ্কের আমার প্রয়োজন, কোনটা অঙ্কের কি, সেটা একটু আগে থেকে সেই অঙ্কগুলো নোট করে রাখতে হবে যে এই অঙ্কের এই জায়গায় আমাকে এই জিনিসটা আমাকে লক্ষ্য করে যেতে হবে পরীক্ষায় যাতে আমি এটা পারি। আদারওয়াইজ যেগুলো এজ ইউজুয়াল কিছু নিয়ম আছে, নিয়মের মধ্যে সব অঙ্কগুলো হয়ে যাবে, সেক্ষেত্রে সেগুলো সমস্যা নেই। তা আমাদের অসুবিধা যেগুলো সেগুলোকে আমাদের ফাইন্ড আউট করতে হবে যে আমি কোথায় কোন অঙ্ক বুঝতে পারতেছি না, বা এইখানকার সব অঙ্কগুলো পাচ্ছি, দুইটা চারটা অঙ্ক আমি কোনোভাবে পাচ্ছি না, এগুলো ওই নিয়মের মধ্যে এক্সেপশনাল কেস। এক্সেপশনাল কেস, তো এই এক্সেপশনাল কেস যেটা সেগুলো আমাকে সেটা আমাকে ফিক্স করতে হবে যে কোনটা কোনটা এক্সেপশন হচ্ছে, সেগুলো আমাকে ঠিক করতে হবে, তবেই আমরা পরীক্ষা ভালো করা সম্ভব। কারণ এখানে বারবার যেটা বলছে যে ইন্টিগ্রালে স্পেসিফিক কোনো অঙ্ক নেই যে এটা বা এরকম কোনো ফাইন্ড আউট করে দুইটা চারটা অঙ্ক বলা যাবে না। তোমরা সবগুলো ম্যাক্সিমাম অঙ্কই করে আসছো, ইন্টারমিডিয়েটে যা পড়ে আসছো সেগুলোই কিন্তু এখানে রিভিউ, প্রথম যে রিভিউ দিয়ে বলা আছে সেগুলো সবগুলোই কিন্তু তোমাদের জানা, এই জন্য রিভিউ বলা আছে, আর সেগুলো নিয়ে খুব বেশি আলোচনাও করা হয় না। এখন আমরা আলোচনা করবো যে ইন্টিগ্রেশনটা আসলে কি। যদিও অনেকেই জানে বা অনেকেই বলে যে ক্ষুদ্র ক্ষুদ্র সাম বা এরকম কোনো কিছু, কথাটা অনেকটাই কারেক্ট যে ক্ষুদ্র ক্ষুদ্র সাম। এখানে প্রথমেই এই বইয়ের প্রথমেই দেওয়া আছে কি চ্যাপ্টারের নাম হলো ডেফিনেশন এন্ড ফান্ডামেন্টাল প্রপার্টি। এই চ্যাপ্টারের নাম চ্যাপ্টার 1 এর, এটা হলো ডেফিনেশন এন্ড ফান্ডামেন্টাল প্রপার্টি। যদিও এই বইটার আচ্ছা এখানে লক্ষ্য করে দেখো যে প্রথমেই ইন্টিগ্রেশন কি সেটা আমরা যাচ্ছি, তার আগে যেটা এখানে বলে দেওয়া আছে, প্রথম যে ইন্টিগ্রেশন করার জন্য প্রথম যে কাজটুকু হবে সেই কাজটা হলো মূল হলো এই যে সূত্র দেখতে পাচ্ছ, এই sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে, cos ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে, এই যে ডিফারেন্সিয়েশন গুলো, এরপরে ইন্টিগ্রেশনের যে ফর্মুলা, ইন্টিগ্রেশন ফর্মুলাগুলো এখানে দেওয়া নেই মনে হচ্ছে নাকি, এই আছে, এই যে ত্রিপদী ফর্মুলা, সব স্পেশাল ত্রিপদী ফাংশনের কিন্তু ইন্টিগ্রেশন করা হয়, তার মানে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ম্যাক্সিমাম ত্রিপদী ফাংশনের ইন্টিগ্রেশন করা হয়, সেতে ত্রিপদী ফাংশনের যে ফর্মুলাগুলো সেই ফর্মুলাগুলো এখন আমাদের কিন্তু মনে রাখতে হবে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, এগুলো যদি এজ ইউজুয়াল এগুলো জানি, তারপরেও একটু আমাদের মনে রাখতে হবে sin 2a ইকুয়াল টু sin a cos a, cos 2a সমান কি, sin 2a সমান কি, sin 2a সমান কিন্তু 2 sin a cos a, আবার sin 2a সমান 2 tan a বাই 1 tan স্কয়ার a cos 2a। এই যে ত্রিপদী ফর্মুলাগুলো আছে tan 3a cot 2a sin 0 ডিগ্রি cos 0 ডিগ্রি, এই যে এখানে যে ফর্মুলাগুলো আছে ইনভার্স ত্রিপদী ফাংশন, এই বইয়ের এটা তোমাদের কাছে পেতে পারো, তোমাদের কাছে নরমালি হাইপারবোলিক ফাংশন আছে, এই হাইপারবোলিক ফাংশন cos হাইপারবোলিক x মানে কি e টু দি পাওয়ার x প্লাস e টু দি মাইনাস x বাই 2 sin হাইপারবোলিক x, এই h বলতে কিন্তু হাইপারবোলিক, হয়তোবা হাইপারবোলিক শব্দটা হয়তো তোমাদের সাথে পরিচিত না, ত্রিপদী ফাংশনে এগুলো একটা চ্যাপ্টার থাকে হাইপারবোলিক ফাংশন, ত্রিপদীতে যে ইন্টারমিডিয়েট সম্ভবত নাই, আর অনার্স লেভেলে তোমাদের মনে হয় ত্রিপদীও সেরকম কোনো সিলেবাসে ত্রিপদী দেওয়া নেই,
সেক্ষেত্রে cos হাইপারবোলিক x ইকুয়াল টু জাস্ট ফর্মুলাগুলো একটু মনে রাখতে হবে। এই x বলতে বোঝানো হয় হাইপারবোলিক ফাংশন, মানে cos হাইপারবোলিক x ইকুয়াল টু 1/2 e টু দি পাওয়ার x প্লাস e টু দি মাইনাস x sin হাইপারবোলিক x ইকুয়াল টু 1/2 e টু দি মাইনাস x মাইনাস e টু দি মাইনাস x। এই হাইপারবোলিক ফাংশনের ফর্মুলাগুলো সিরিজও লাগবে, লগারিদমিকের যে ফর্মুলাগুলো ডিফারেন্সিয়েশন করলে কি হয়, এর সাথে ইন্টিগ্রেশন f1x f2x এরকম আলাদা করে সবগুলো যোগ করে ইন্টিগ্রেশন করা, আর আলাদা করে ইন্টিগ্রেশন করা যায় একই x টু দি পাওয়ার n কে ইন্টিগ্রেশন করলে কি হয় x টু দি n প্লাস 1 বাই n প্লাস 1, তবে n এর মানটা -1 হওয়া যাবে না, -1 এর নিচে 0 হবে, -1 না হলে এটা ফর্মুলা ব্যবহার করা যাবে, আর নিচেরটা 1 হলে এটা ব্যবহার করা যাবে না, 1 ছাড়া অন্য যে কোনো কিছু হলে এটা ব্যবহার করা যাবে। dx এর ইন্টিগ্রেশন কি হবে, dx বাই রুট x এর ইন্টিগ্রেশন কি হবে, এখানে যদিও এই লেখাটা বোঝা যাচ্ছে না, এখানে sin mx dx ছিল, এটা cos mx বাই m মাইনাস cos mx বাই m sin x হাইপারবোলিকের ফর্মুলা দেওয়া আছে। এরপরে এটা প্রথম চ্যাপ্টার মানে শুরু হয়ে, আচ্ছা এদিকে চ্যাপ্টার শুরু হয় নাই। এখানে এই বই এই জন্য আগে ওটা ওপেন করছিলাম যে এখানে সূত্রগুলো দিতে দিতে একবারে লক্ষ্য করে দেখো পেজ নাম্বার 38 এ চলে গেছে, এর আগে যে পেজগুলো সেগুলো এখানে নেই। এখানে সেই পেজগুলো এখানে দেওয়া নেই, কোনো এক জায়গা থেকে পিডিএফ ডাউনলোড দেওয়া, তো এখানে দেখা যাচ্ছে এই পেজগুলো অমিট মানে নেই। স্যার হ্যালো স্যার, স্যার এতগুলো সূত্র কি মুখস্থ করতে হবে? না এগুলো তো মুখস্থ তোমরা জানো না, সাইন কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় এই জানো না? যেগুলো আছে হাইপারবোলিক ফাংশন, হাইপারবোলিক এর কিছু করবা মোটামুটি, এই যে তোমাদের আমি বলে যাই যে সূত্রগুলো তোমরা ম্যাক্সিমামই জানো, আর না জানাগুলো খুব বেশি লাগে না, না জানাগুলো আমরা সাধারণত এই পরবর্তী অঙ্ক করার সময় সেগুলো প্রুফ করতে পারবো, সেগুলো প্রুফ করব, সেই থিওরামগুলো প্রুফ করব। যদিও এজ ইউজুয়াল এখানে বলা হয়েছে এই যেমন এখানে sin 15 ডিগ্রি sin 75 ডিগ্রি এগুলো খুব বেশি লাগে না, 10 15 ডিগ্রি cos 75 ডিগ্রি এগুলো কিন্তু খুব বেশি লাগে না, কিন্তু sin 30 ডিগ্রি cos 30 ডিগ্রি কিছু বলবেন ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ তোমাদের যেটা বলতেছিলাম sin 90 ডিগ্রির মান তোমরা জানো, cos 90 জানো, sin 45 cos 40 এইগুলোই লাগে, কিন্তু এই যে sin 15 ডিগ্রি sin 75 ডিগ্রি এইগুলো খুব বেশি লাগে না। কথা বুঝতে পারছো? এই যে tan 3a ইকুয়াল টু এইগুলো খুব বেশি কাজে লাগে না। তোমাদের এই যে sin 2a সমান কি 2 sin a cos a, cos 2a ইকুয়াল টু কি cos স্কয়ার a মানে sin স্কয়ার a, বা cos 2a সমান 1 2 sin স্কয়ার a, মানে তোমরা যেগুলো পড়ে আসছো সাধারণত ওইগুলোই বেশি কাজে লাগে, সেগুলোকে জাস্ট রিভিউ করা এখানে সবগুলো দেওয়া আছে। আর হাইপারবোলিকটা তোমরা শুধু একটু আননোন, হাইপারবোলিকের কয়েকটা সূত্র শুধু লাগবে, এই আর কোনো কিছু না, আর যেগুলো জানো সেগুলোকে একটু মনে করা। কি বোঝা গেছে? जी सर। এই যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এটা সূত্রটাও তোমরা পড়ে আসছো, tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy এটা তোমরা পড়ে আসছো। যেগুলো পড়ে আসো সেগুলো এখানে দেওয়া আছে, সেগুলো একটু রিভিউ করা, কারণ সেই সূত্রগুলো ছাড়া এখানে কিন্তু আমরা অঙ্ক করতে পারবো না, বারবার যেটা বলতে যাচ্ছি, সেই সূত্রগুলো মনে রাখা। এখন দুই একটা সর্বোচ্চ মনে করতে কয়েকটা সূত্র বেশি আসতে পারে, তবে বেশি যেগুলো আসবে সেগুলো আগে প্রুফ করেই সেগুলো ব্যবহার করা হয়, সেটা যে সূত্র সেটা হবে কি না হবে সেটা প্রুফ করা যায়, সেগুলো প্রুফ করেই সেগুলো কাজে লাগাবে। তো সেক্ষেত্রে সবগুলো দেওয়া আছে, তোমরা যেগুলো জানো সেগুলো একটু আবার রিপিট করে একটু দেখে নিবা।
এখন আমরা যেটা শুরু করব সেটা হলো চ্যাপ্টার 1 ইন্টিগ্রাল ক্যালকুলাস। এই ইন্টিগ্রাল ক্যালকুলাসের চ্যাপ্টার 1 ডিফারেন্সিয়েশন ডেফিনেশন এন্ড ফান্ডামেন্টাল প্রপার্টিজ। ফান্ডামেন্টাল মানে কি একেবারে মৌলিক যে ইন্টিগ্রেশনের যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো, আর ডেফিনেশনটা এখানে বলা আছে। এখন ইন্টিগ্রেশনের ডেফিনেশন বলতে কি? ইন্টিগ্রেশনের ডেফিনেশন বলতে যেটা বোঝানো হয়, সবাই বোর্ড দেখা আছে? जी सर। কিছু লেখে নেই যদিও। এখন ইন্টিগ্রেশন, সরাসরি ইন্টিগ্রেশন কোনো ডেফিনেশন নেই। ইন্টিগ্রেশনের ডেফিনেশনটাই বলা হলো ইনভার্স অফ দা ডিফারেন্সিয়েশন। এখন ডিফারেন্সিয়েশন কি? ডিফারেন্সিয়েশন ডেরিভেটিভ পাওয়ার প্রসেসটা, ডেরিভেটিভটা কি সেটা আবার রেট অফ চেঞ্জ ফিজিক্যালি বলা হয়, জিওমেট্রিক্যালি বলা হয়, স্লপ বলা হয়, তারপর ডেরিভেটিভের একটা ম্যাথমেটিক্যাল একটা ডেফিনেশনও দেওয়া হয়। সেই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এখানে সরাসরি বলা আছে ইন্টিগ্রেশন হলো ইনভার্স প্রসেস অফ দা ডিফারেন্সিয়েশন। মানে ডিফারেন্সিয়েশনকে যদি আমরা ইনভার্স করি তাহলে ইন্টিগ্রেশন পাওয়া যাবে, এখানে আর কোনো কিছু বলা নেই। এখন প্রথমেই বলা আছে টু ভিউ পয়েন্ট অফ ইন্টিগ্রেশন। টু ভিউ পয়েন্টস অফ ইন্টিগ্রেশন মানে দুইটা ভিউ পয়েন্ট, মানে দুই দিক দিয়ে আমরা ইন্টিগ্রেশনটাকে আলোচনা করতে পারি। দুই দিক দিয়ে বলতে বোঝানো হচ্ছে একটাকে বলা হচ্ছে ইনভার্স অফ দা ডিফারেন্সিয়েশন। এই লক্ষ্য করে দেখো, এখানে বলা আছে দেয়ার আর টু ডিস্টিংক্ট ভিউ পয়েন্ট ফ্রম হুইচ দ্য প্রসেস অফ ইন্টিগ্রেশন ক্যান বি কনসিডার্ড। এখানে দুই ভাবে ইন্টিগ্রেশনটাকে ডিফাইন করা আছে। উই মে কনসিডার ইন্টিগ্রেশন অ্যাজ দ্য ইনভার্স অফ ডিফারেন্সিয়েশন। উই মে কনসিডার, আমরা বিবেচনা করতে পারি ইন্টিগ্রেশন অ্যাজ দ্য ইনভার্স অফ ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন ইনভার্স শেষ। আরেকটা বলা এন্ড মেক দিস অ্যাজ আওয়ার স্টার্টিং পয়েন্ট অর ইলস, মানে এটা ছাড়া উই মে স্টার্ট ডিফাইনিং ইন্টিগ্রেশন অ্যাজ এ সার্টেন সামেশন। ডিফাইনিং ইন্টিগ্রেশনটাকে আবার অ্যাজ এ সার্টেন সামেশন। সামেশনটা কি? এন্ড দেন প্রসিড টু শো দ্যাট দ্য রেজাল্ট ইজ identical with the reversal of a differentiation। মূলত এখানে যেটা বলা আছে দুইটা জিনিস বলা আছে, একটাকে বলা হচ্ছে ইন্টিগ্রেশনটা কনসিডার করতে পারি ইনভার্স অফ দা ডিফারেন্সিয়েশন, আরেকটাকে বলা হচ্ছে এলস, আরেকটা বলা হচ্ছে যে ইন্টিগ্রেশন অ্যাজ দ্য সার্টেন সামেশন। আর এই যে ইন্টিগ্রেশন চিহ্ন লিখি, এটা কিন্তু আসলে এস, এই এসটাকেই বড় করে সামেশন চিহ্ন, যে ইন্টিগ্রেশন বলতে যেহেতু একটা সার্টেন সামেশন, সেই সামেশনের এই সামেশনের এস, এই এসটাকে মানে বড় করে কিন্তু ইন্টিগ্রাল সাইনের যে উৎপত্তি, ইন্টিগ্রাল সাইনটা আসছে সামেশনের এস থেকে, এইজন্য ইন্টিগ্রেশনের যে চিহ্নটা সেটা লেখা ইন্টিগ্রেশন f of x dx। এই যে ইন্টিগ্রেশন সাইন চিহ্নটা মূলত সামেশনের s থেকে এখানে বলে দেওয়া আছে। এই লক্ষ্য করে দেখা যায় যে হিস্টোরিক্যাল দিস সাইন ইজ ইনক্লোজ s। এটা মূলত এই সাইনটা মূলত ইনিশিয়াল লেটার অফ দা ওয়ার্ড সাম, সামের যে ইনিশিয়াল লেটার সেখান থেকে মূলত আসছে ইন্টিগ্রাল যে সাইনটা, সেই সাইনটাই মূলত সামেশনের s থেকেই নেওয়া, সেটাকে মূলত মানে যে স্যাম্পলটা দেওয়া আছে স্যাম্পলটা ব্যবহার করা যায় সামেশন থেকে। এখন এই সামেশন করে যে আমাদের ইন্টিগ্রেশন হয় সেটা এখানে কিন্তু নিচে বলে দিয়েছে, এটা কিন্তু আলোচনা করা আছে চ্যাপ্টার 6 এ। চ্যাপ্টার 6 এ এটা অরিজিনালি স্টাডি অ্যাজ এ প্রসেস অফ সামেশন, মানে ইজ ইন্টিগ্রেশন সিন্স ইন্টিগ্রেশন
was originally studied as a process of summation. See chapter 6, আমরা চ্যাপ্টার 6 পাবো, সেখানে মূলত এই সামেশনের বিস্তারিত বলা আছে। এই জায়গায় যেটা বলা আছে শুধু বলা আছে ইনভার্স প্রসেস অফ দ্য ডিফারেন্সিয়েশন। যেমন ইন্টিগ্রেশন যদি করি x dx, এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা জানি x² / 2 প্লাস c, এটা মানে তোমরা আগে ইন্টিগ্রেশন করে আসছো বলে এটা আমরা জানি x dx = x² / 2 প্লাস c। তার মানে এটা একটা ফাংশন, এটার নাম দেওয়া হচ্ছে f of x, x এর সাথে ইন্টিগ্রেশন, আর যেটা পাবো এটাকে বলা হচ্ছে ক্যাপিটাল f of x। এটাকে যদি আমরা ক্যাপিটাল f of x বলি তাহলে এটা কি জিনিস, এর ইন্টিগ্রেশন। এটা কিন্তু বলা হয় না যে এর ইন্টিগ্রেশন, এটা বলা হয় না, বলা হচ্ছে এটা এমন একটা ফাংশন যাকে ডেরিভ করলে এটা পাওয়া যাবে। x² / 2 প্লাস c, একে ডেরিভ করলে দেখো শুধু x এই পাবো, x² / 2 প্লাস c, এটাকে ডেরিভ করলে x পাবো। তার মানে এর ইন্টিগ্রেশন হবে এমন একটা ফাংশন যাকে ডেরিভ করলে এই ফাংশনটা পাওয়া যাবে। সংজ্ঞায় কিন্তু এটা যে এর ইন্টিগ্রেশন হবে, ইন্টিগ্রাল ভ্যালু হবে, ইন্টিগ্রেশন হবে এমন একটা ফাংশন যাকে ডেরিভ করলে এই ফাংশনটা পাওয়া যাবে। আমরা আগে ডেরিভটাই চুজ করা, যদিও আমরা এইভাবে সূত্র ব্যবহার করে বলছি x পাওয়ারের সাথে x যোগ করতে হয়, সেটা নিচে ভাগ করতে হয়, কিন্তু এটা কিন্তু মূলত মানে অঙ্ক করে প্র্যাকটিস করে সেই সূত্র আকারে তৈরি হয়েছে। কিন্তু মূল সংজ্ঞা হলো ইন্টিগ্রেশন সংজ্ঞায় বলা হচ্ছে এর ইন্টিগ্রেশন হবে এমন একটা ফাংশন যাকে ডেরিভ করলে এটা সমান হবে, এটাকে ডেরিভ করে যদি এটা হয় তাহলে এটাই হবে তার ইন্টিগ্রেশন। এটাই কিন্তু বলা আছে, এই সংজ্ঞা যদি বলা হয়, সংজ্ঞাটা এখানে বলা আছে। এই অনেক সময় ইন্টিগ্রেশন কি ডিফাইন, ইন্টিগ্রেশন করতেছি, ইন্টিগ্রেশন কি সে ডেফিনিশন কিন্তু আমরা বলতে পারি না, মূলত এটাই ডেফিনিশন। ইফ f of x be a given function, এই f of x হলো একটা given function, and if another function f of x, capital F of x be obtained, মানে এটা কিন্তু এই স্মল f of x এটা কিন্তু given মান, এটা দেওয়া আছে, আর ক্যাপিটাল F of x হলো obtained, এটা আমরা বের করব। another function f of x be obtained such that its differential coefficient, এই differential coefficient or derivative, এই দুটো মিনিং কিন্তু একই। differential coefficient যা কথা আর ডেরিভেটিভ কথা কিন্তু একই রকমের। ডিফারেনশিয়াল ক্যালকুলাসে দেখবা ডিফারেনশিয়াল ফাইন্ড দ্য ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট বলা, ফাইন্ড দ্য ডেরিভেটিভ বলা, এই দুটার মিনিং কিন্তু একই। তাহলে কি বলছে যে ইফ অ্যানাদার ফাংশন f of x obtain, এটাকে obtain কিভাবে obtain করব, খালি ইচ্ছামতো যে কোনো একটা ফাংশন লিখব তা না, obtain such that its differential coefficient, a differential coefficient with respect to x equal to f of x। তার মানে এটা একটা গিভেন ফাংশন দেওয়া আছে, তার জন্য অ্যানাদার একটা f of x খুঁজে বের করব যার ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্টটা হবে এর সমান f of x। যদি এটা হয় দেন তাহলে আমরা f of x is defined as an integral, এটাকে তাহলে আমরা এই f of x থেকে বলবো আমরা ইন্টিগ্রাল, or more properly an indefinite integral, এটাকে আমরা indefinite integral বলবো of f of x। এটাকে তাহলে f of x থেকে বলবো আমরা এই f of x এর indefinite integral with respect to x। আর ইন্টিগ্রেশনটা মূলত কি, আমরা পাবো ইন্টিগ্রাল না, এটা নাম ইন্টিগ্রাল। আর ইন্টিগ্রাল পাওয়ার যে প্রসেস, এই ডিফারেন্সিয়েশন করে মানে ইনভার্স করে যেইভাবে পাই না কেন, এটাই বলা আছে the process of finding an integral of a function x, x যে কোনো একটা ফাংশন x is called integration। মানে ইন্টিগ্রেশনটা কি, যে ইন্টিগ্রাল পাওয়ার যে কোনো একটা ফাংশনের ইন্টিগ্রাল পাওয়ার যে প্রসেসটা সেটাকে মূলত বলা হচ্ছে ইন্টিগ্রেশন। আর এই অপারেশনটাকে, and the operation is indicated by writing in the integral sign s before the given function and dx after the given function, the differential dx indicating that x is the variable of integration, না কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হবে। তার মানে ইন্টিগ্রেশন কি, এক কথা যদি ডেফিনিশন বলা হয় ইন্টিগ্রেশন কি, তাহলে এই যে f of x এখান থেকে শুরু করে আমাদের এই যে এই জায়গা থেকে
এই যে ইন্টিগ্রেশন কি মূলত এই যে এই পর্যন্ত লিখলেই ইন্টিগ্রেশন কি সংজ্ঞা যদি বলা ইন্টিগ্রেশন কি, ইন্টিগ্রেশন হলো একটা ফাংশন গিভেন ফাংশন, সেই ফাংশন আরেকটা ফাংশন খুঁজে পাবো যার ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট হবে এই ফাংশনের, তাহলে এই ফাংশনটাকে বলবো আমরা ইন্টিগ্রাল, এটাকে বলা হবে ইন্টিগ্রাল বা ইনডিফিনিট ইন্টিগ্রাল অফ f of x, এই স্মল f of x এর ইন্টিগ্রাল এটাকে বলা হবে, আর এই ইন্টিগ্রাল পাওয়ার যে প্রসেসটা সেটাকে মূলত বলা হয় ইন্টিগ্রেশন। সিম্বলিক্যালি দেওয়া আছে, ম্যাথমেটিক্যালি বলা হচ্ছে এই যে এটাকে ডেরিভেটিভ করে যদি আমরা f of x পাই, if ক্যাপিটাল F of x এর ডেরিভেটিভ করে যদি আমরা স্মল f of x পাই, তাহলে স্মল f of x কে ইন্টিগ্রেশন করলে এই যে ক্যাপিটাল f of x হবে। মানে f of x যাকে ডেরিভেটিভ করে এই ফাংশনটা পাওয়া যাবে, বারবার একই কথা, একে কাকে ডেরিভেটিভ করলে এই ফাংশনটা পাওয়া যাবে, যাকে ডেরিভেটিভ করলে পাওয়া যাবে সেটা হবে তার ইন্টিগ্রাল। এটা হলো আমাদের একটা মানে টু ভিউ পয়েন্টের মধ্যে একটা ইনভার্স প্রসেস অফ দ্য ডিফারেন্সিয়েশন, সেটা একটা আরেকটা বলা হয় যে সামেশন। সামেশনের যেটা সেটা এখানে তেমন আলোচনা করা নেই, সেটা ডিরেক্টলি আলোচনা করা চ্যাপ্টার 6 এ বিস্তারিত দেওয়া আছে। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার এক্সামের সময় কি এই ধরনের থিওরিও দিতে আসতে পারে? এক্সামের সময় সর্বোচ্চ থিওরি আসতে পারে ডিফাইন ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন কি। ওকে স্যার। এদিকে বিস্তারিত এগুলো একই ভাবে বারবার ওই জিনিসগুলো বলা আছে যে আমরা ডিফারেন্সিয়েশন করে ইন্টিগ্রেশন করলে উল্টা হবে, এই যে জিনিসগুলো। আরেকটা ব্যাপার হলো এখানে আরেকটা পরিষ্কার করা আছে এই যে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। আমরা যে বলি যে ইন্টিগ্রেশন সবসময় একটা কনস্ট্যান্ট হয়, তার রহস্য বা কেনই বা সবসময় একটা কনস্ট্যান্ট হয়, এটা একটা ব্যাপার। যে এটাকে যদি আমি f of x বলি, এটাকে ডেরিভেটিভ করলেও কিন্তু x পাবো, আবার এই একটা যে কনস্ট্যান্ট নিয়ে নি সেটাকে ডেরিভেটিভ করলে কিন্তু x এই পাওয়া যাবে, কারণ কনস্ট্যান্টের ডেরিভেটিভটা হয় 0। কারণ কনস্ট্যান্টের ডেরিভেটিভ এজন্য 0 হয়, ডেরিভেটিভ কথার অর্থই হলো রেট অফ চেঞ্জ, পরিবর্তনের হার, কি পরিমাণ পরিবর্তন হচ্ছে। যেহেতু কনস্ট্যান্ট কোনো পরিবর্তন নেই, যেহেতু পরিবর্তন নেই তার মানটা কিন্তু 0। এজন্য এই জায়গায় জেনারেলি যদি আমি x²/2 সেটাও যদি কেউ বলে ইন্টিগ্রেশন, সেটাও রাইট, যে x কে ইন্টিগ্রেশন করলে x²/2 এটাও রাইট, কিন্তু ইন জেনারেল হইলো না, আর এই স্পেসিফিক পার্টিকুলার এটাকে বললে এটা পাওয়া যাচ্ছে, সো এটাকে ইন্টিগ্রেশন, তাতে কোনো ভুল নেই। কিন্তু এটা ছাড়া তো আরো কিছুই হতে পারে, আরো ফাংশন খুঁজে পেতে। এটার সাথে যদি 1 দিই, এটাকে ডেরিভেটিভ করলে x পাবো, এটাকে 2 দিই তাও ডেরিভেটিভ করলে এটা পাবো, কারণ এটাকে ডেরিভেটিভ করলে এটা হতে হবে, আর কনস্ট্যান্ট ডেরিভেটিভ করলে 0। তার মানে এটার সাথে একটা কনস্ট্যান্ট যোগ করলে এতে কোনো মানের কোনো পরিবর্তন মানে হয় না। কনস্ট্যান্ট এইজন্য বলা হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট। তুমি কনস্ট্যান্টটা শুধু 1 লেখো তাতেও রাইট, 2 লেখো তাতে রাইট, 3 লেখো তাতেও হবে, যে কোনো মান লিখলেই কিন্তু ওটা স্যাটিসফাই করবে, সেক্ষেত্রে যে কোনো কনস্ট্যান্টই হতে পারবে। এইজন্য ওখানে বলা হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট সি ব্যবহার করা হয়। ইট মে বি নোটেড দ্যাট এখানে 1.3 তে এটা বলা আছে যে আমাদের কনস্ট্যান্টটা কেন আসতেছে, সে নিয়ে মূলত ওই একই কথা, ডেফিনিশন থেকে যে ডেরিভেটিভ করলে যদি ওটা হয়, তাহলে সেটাকে ডেরিভেটিভ করলে যদি এই f of x কে ডেরিভেটিভ করলে যদি f of x হচ্ছে, তার সাথে একটা কনস্ট্যান্ট যোগ করলে তাকে ডেরিভেটিভ করলে তো ওটাই আসতেছে, অন্য কোনো আসতেছে না, সেক্ষেত্রে তার ইন্টিগ্রেশনটাও হবে f of x plus c। এখানে এটাই বলা আছে যে দুইটাই হবে, ভুল না, যে এটাকে যদি আমরা f of x এই শুধু f of x লিখি তাতে ঠিক আছে, কিন্তু এটা ইকুয়াল টু আমরা f of x plus c এটাও লিখতে পারবো। এটা হলো জেনারেল ভ্যালু, ইন জেনারেল, এটা সকল মানের জন্য, আর এটা স্পেসিফিক হচ্ছে শুধু এটার জন্য। মানে তার মানে কনস্ট্যান্ট হবে কি হবে না আমরা স্পেসিফিক ভ্যালু পেতে বলতে পারতেছি না, তার মানে ধরে না আছে স্পেসিফিক ভ্যালু মানে জি কনস্ট্যান্টের মানটা 0। তো সেক্ষেত্রে আমরা সবসময় এই জন্যই ইনডিফিনিট ইন্টিগ্রাল যখন করা হয় তখন সবসময় একটা কনস্ট্যান্ট সি ব্যবহার করা হয়। যে ইনডিফিনিট ইন্টিগ্রাল, ডেফিনিট ইন্টিগ্রালে সি কেন হয় না সেটাও আমরা ব্যাখ্যা করব, আর সেখানে আপার লিমিট লোয়ার লিমিট বিয়োগ করলে দেখা যাচ্ছে সেই মানটা ভ্যানিশ হয়ে যায়। আর ইনডিফিনিট ইন্টিগ্রালে সবসময় একটা কনস্ট্যান্ট
সি আসে। এজন্য তোমরা এটা অলরেডি ব্যবহার করছো, অসংখ্যবার অনেক অঙ্কই করছো, যে ইন্টিগ্রেশন করলে সবসময় একটা কনস্ট্যান্ট সি লেখা হয়। এই 1.3 তে এটাই কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন একটা কনস্ট্যান্ট দেওয়া হয়, সেটা এখানে একটু বিস্তারিত বলে দেওয়া আছে। যদিও এই যে মূল্য যে এগুলো আসবে কিনা, এগুলো আসে, খুব বেশি আসে না, কিন্তু আমাদের সবসময় কাজে লাগে। যেমন একটা ইন্টিগ্রেশন x স্কয়ার প্লাস 2x dx, এখন আমি বলতে যাচ্ছি f of x equal to x স্কয়ার, g of x equal to 2x। তার মানে আমি কি পাচ্ছি, f of x plus g of x, এটা বলতে আমি dx, এটা বলতে তো আমার এটা x স্কয়ার প্লাস 2x এর সাথে dx, এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে হচ্ছে x কিউব বাই 3, এটা হচ্ছে x স্কয়ার প্লাস c, এটা পাচ্ছি। কিন্তু আমি যদি আলাদা ভাবে করি ইন্টিগ্রেশন f of x dx, এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে পাবো ইন্টিগ্রেশন x স্কয়ার dx x কিউব বাই 3 প্লাস c1। আবার যদি g of x কে ইন্টিগ্রেশন করি 2x dx, এটা আসবে x স্কয়ার প্লাস c2। দুইটাই যোগ করি, মূল কথা এটা বোঝানো হচ্ছে এটা যে ইন্টিগ্রেশন f1x প্লাস মাইনাস f2x এরকম করে চলতে আছে dx, এগুলোকে ইন্টিগ্রেশন একবারে করা আর আলাদা ভাবে ইন্টিগ্রেশন করা এটা তোমরা জানো যে একসাথে ইন্টিগ্রেশন করা আর আলাদাভাবে ইন্টিগ্রেশন করা তাতে মানের কোনো পরিবর্তন হয় না। প্রথম প্রপার্টি এটাই বলা আছে যে একাধিক স্যার ফাংশন। ওই পাশে বোর্ড দেখা যাচ্ছে না। ও আচ্ছা, কোণাটা দেখা যাচ্ছে নাকি উপরে? স্যার রাইট সাইডে। ক্যামেরাটা স্যার বোর্ডের মাঝ বরাবর ধরলে সুবিধা হয় স্যার, এটা অ্যাঙ্গেল right স্যার side. ওখানে বোঝা যাচ্ছে না, ডেস্কটপ একটু এদিকে আছে তো এইজন্য। এই কোণাটা দেখা যাচ্ছে নাকি? স্যার যাচ্ছে স্যার, নিচে তো কিছু লেখেনি। সমস্যা হবে না হয়তো আপনি করতে। মানে নিচে বলতে এই সাইডে মনে হয় একটা লাইট পড়ছে। জি স্যার। ও আচ্ছা, আমি যেটা এখানে প্রথম প্রপার্টি যেটা বলা ছিল যে f1x f2x মানে মূল কথা যেটা বোঝানো হচ্ছে যে দুইটা ফাংশনের যোগ করে ইন্টিগ্রেশন করা আর আলাদাভাবে ইন্টিগ্রেশন করলে তাতে ইন্টিগ্রেশন মানের কোনো পরিবর্তন হয় না। প্রথম প্রপার্টি এটাই বলা আছে যে যদি আমাদের আলাদাভাবে ইন্টিগ্রেশন করি তাতে মানের কোনো পরিবর্তন হয় না। এটা তোমরা আগেও জানো, প্রথমে এই প্রপার্টিটা দেওয়া আছে। এক নম্বর প্রপার্টি এটাই আছে যে আলাদাভাবে ইন্টিগ্রেশন যদি করি তাতে মানের কোনো পরিবর্তন হবে না।
2 নম্বরে বলা হচ্ছে যদি কনস্ট্যান্ট দেওয়া থাকে, এগুলো তোমরা জানো, সেক্ষেত্রে আর বিস্তারিত লিখতেছি না, যে কনস্ট্যান্টটা কিন্তু ইন্টিগ্রেশনের সামনে নিয়ে আসলে তাতে কোনো মানের কোনো পরিবর্তন হয় না। a f of x dx আছে, এটাকে আমরা সামনে নিয়ে নিলাম, ইন্টিগ্রেশন f of x dx, এটা লেখা যায়। কনস্ট্যান্টটা আগে পিছে যেখানে থাকবে না কেন তাতে মানের কোনো পরিবর্তন হয় না। 3 নাম্বার প্রপার্টি বলা আছে কনস্ট্যান্ট আছে তার সাথে ফাংশন আছে, তো কনস্ট্যান্ট গুলোকে এই যে প্লাস মাইনাস দেওয়া আছে তা আলাদা করে ইন্টিগ্রেশন নিব, আর কনস্ট্যান্ট গুলোকে বাইরে নিয়ে আসতে পারি, তাতে মানের কোনো পরিবর্তন হবে না। এই জিনিসগুলোই তোমরা সবাই জানো, সেটাই এখানে প্রথম ফান্ডামেন্টাল প্রপার্টি বলতে, সেগুলো তোমরা যদি ইন্টিগ্রেশন করে আসো, মানে ইন্টিগ্রেশন শব্দ যদি পড়ে থাকো 2টা 4টা অঙ্ক করলেও এগুলো করে আসা হয়। তাহলে প্রথম ফর্মুলা হলে x টু দি পাওয়ার n কে ইন্টিগ্রেশন করলে x টু দি n প্লাস 1 বাই n প্লাস 1, শর্ত কিন্তু একটা দেওয়া আছে, -1 হওয়া যাবে না, -1 হলে নিচে 0 হয়ে যাবে, আর নিচে 0 হলে ম্যাথমেটিক্যালি আনডিফাইন্ড, সেক্ষেত্রে n এর মান -1 ছাড়া যে কোনো মানের জন্য ব্যবহার করা যাবে। তাহলে এখানে আমরা এখন বলো আর একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার বোর্ডে যে অঙ্কটা লিখছেন স্যার, ওইখানে দুইটা ভিন্ন ভিন্ন ফাংশন কেন ধরলেন স্যার? আমি তো একটা ফাংশনও ধরতে পারতাম, f of x ইকুয়াল সম্পূর্ণটা। এতে কোনো অসুবিধা নেই, আমি যেটা প্রুফ করতে চাইছি, আমি যেটা দেখাইতে চাইছিলাম, এটার জন্য দেখাইছিলাম f1x g of x এরকম দুইটা ফাংশন লিখবো, এটার ইন্টিগ্রেশন যা হবে আমি দেখাবো f1x dx আর ইন্টিগ্রেশন f1 লেখা মানে f ইন্টিগ্রেশন g of x dx। আমি এইটা দুইটা আলাদা লেখার জন্যই মূলত এটা f of x আর g of x ধরছি, এটা তো পুরোটা x এর ফাংশন, f of x এর ফাংশন ধরলে কোনো অসুবিধা নেই। আমি বুঝাতে যাচ্ছি যে এই দুইটা ফাংশনের যোগ আকারে লিখে আলাদাভাবে ইন্টিগ্রেশন করলে তার মানটা সমান হবে, এটা লেখার জন্য এটাকে f of x ধরছি, এটাকে g of x ধরছি। একটা ফাংশনের তো তার আলাদা করার প্রয়োজন নেই, আমাদের যদি এরকম প্রয়োজন হয় যে দুইটা আলাদা আছে, সেক্ষেত্রে আমরা এটাকে ইন্টিগ্রেশন আলাদা করব, এটাকে ইন্টিগ্রেশন আলাদা করে যোগ করতে পারবো। কথাটা বোঝা গেছে? জি স্যার। ইন জেনারেল এই ক্ষেত্রে সমস্যা নেই, এটাকে আমরা একটা x এর ফাংশন ধরতেই পারি। মানে আমি বুঝাতে চাচ্ছিলাম এই ফর্মুলাটা যদি এরকম থাকে যে দুইটা যোগ আকারে আছে তাদের ইন্টিগ্রেশন, আর দুইটা আলাদাভাবে ইন্টিগ্রেশন করলে একই পাওয়া যাবে। এজন্য জাস্ট একটা সিম্পল एग्जांपल নিয়ে এটাকে এখন ধরছি, এটাকে জিরো ধরে আলাদা করে দেখাইছি এই। জি স্যার, ধন্যবাদ। আচ্ছা, এখন এই জায়গায় লক্ষ্য করে দেখো, আমরা প্রথম যে প্রপার্টি ফর্মুলা বলতেছিলাম ফান্ডামেন্টাল ইন্টিগ্রাল x টু দি পাওয়ার n dx, এই x টু দি পাওয়ার n dx এটাকে ইন্টিগ্রেশন করলে সব সময় x টু দি n প্লাস 1 বাই n প্লাস 1, যেখানে n এর মান -1 হওয়া যাবে না, n এর মান -1 হলে এই ফর্মুলা ব্যবহার করা যাবে না, তাছাড়া যে কোনো ফর্মুলায় ব্যবহার করা যাবে। তো এখান থেকে করোলারি n এর মান -1 হওয়া যাবে না মানে কি, এখানে 2 3 4 5 -1 -2 -3 সবই হওয়া যাবে, কেবলমাত্র -1 হওয়া যাবে না। তার মানে ওটা জানলে আর এই করোলারি যেটা আছে সেটা মানে জানার প্রয়োজন নেই, যে কোনো একটা জানলে আমরা মানে নিচেরটাও আমরা লিখতে পারবো। রুট x টা স্পেসিফিক করে দিয়েছে যদিও রুট x টু রুট x, আসলে রুট x বলতে কি x টু দি পাওয়ার -1, x টু দি পাওয়ার -1 প্লাস 1, নিচে -1 প্লাস 1, মানে সবগুলোই কিন্তু x টু দি পাওয়ার n dx। এই ফর্মুলাটা যদি জানি তাহলে মনে হয় এইগুলো আমাদের আর অসুবিধা হবে না, dx বাই রুট x, dx কে ইন্টিগ্রেশন করলে x হবে। এই জায়গায় এই সূত্রটা কিন্তু dx বাই x, x এর মান কিন্তু -1, এখানে যদি সূচক নিই তাহলে x এর মান -1, তখন এটা কিন্তু হয়ে যাবে log x। কারণ এটাকে করলে যে এটা আসে সেটা কিন্তু কোনোভাবে দেখানো কিন্তু একটু কঠিন আছে, যে এটাকে ইন্টিগ্রেশন করে ইন্টিগ্রেশন ফর্মুলা ব্যবহার করে এটা দেখাও, ফর্মুলা হলে এটাকে রেডি করলে এটা হয় কিনা, যাকে রেডি করলে এটা হবে সেটাই হবে তার ইন্টিগ্রেশন। এটাকে log x এর রেডি করলে যে 1/x হয়, সেটা ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট মূল নিয়মে অন্তরীকরণ আছে, সেটা থেকে ব্যবহার করা যাবে, কিন্তু 1/x এর ইন্টিগ্রেশন করে log x হবে, সেটা কিন্তু বাই দ্য ডেফিনেশন log x এর রেডি করে যেহেতু 1/x হয়, তাহলে সেক্ষেত্রে এটা হবে 1/x। আর এই জায়গায় বইয়ে একটু অসুবিধা যেটা আছে, এই বইটাতে মানে log এবং ln দুইটা কিন্তু দুই রকম,
লন যেটা বলি আসলে অনেকে বলে লন, অনেকে বলে লন বলা যাবে না, কারণ লন এলএন তে আসলে লন হয় না, এটা এন্টি লগ হয় বা লগ হয় বা বিভিন্ন রকম বিভিন্ন মতামত যেটাই বলি না কেন। লগের কিন্তু বিভিন্ন রকমের বেস থাকে। বেস তো আমরা চিনি, ই বেস ভিত্তিক, 10 বেস ভিত্তিক, এ বেস ভিত্তিক। তাহলে এই জায়গায় এ বইয়ে যেটা দার্শন ইউনিভার্সিটি যেটা ব্যবহার করছে, সব জায়গায় লগ গুলো আর লনের বেস কি ই বেস ভিত্তিক। এক্ষেত্রে এই যে লগ ব্যবহার করা আছে সব লগ গুলোই ই বেস ভিত্তিক। এখানে কোন রকমের আর অন্য কোথাও হয়তো কোথাও বলা আছে প্রথমে দেখে, মানে এই ক্ষেত্রে লন আর লগ নিয়ে কনফিউশন করার কিছু নেই, মানে সবসময় ধরিবা যে দুটো একই জিনিস। এই জায়গায় যখন ইন্ডিভিজুয়াল আলাদা চলে আসবে তখন লগের বেস 2 বা 10 বা এরকম উল্লেখ করে দিবি, আর উল্লেখ করে যখন দেওয়া থাকবে না তখন ধরে নিব যে লগ আর লন একই। কথা বুঝতে পারছি? যখন উল্লেখ করে দিবে না তখন লগ আর লন নিয়ে কোনো কনফিউশন নাই, যে লগ লেগে লন লেগে তাতে কোনো অসুবিধা নেই। আর যখন উল্লেখ করে দিব তখন ডিফারেন্স। তবে সাধারণত এখানে সবগুলোই এই একই বেস ভিত্তিক ই বেস ভিত্তিক সবই ব্যবহার করা হয়েছে। স্যার বুঝতে পারিনি স্যার, উল্লেখ করা বলতে কি দেখানো হবে আরেকবার? এই তিনটা কি একই? দেখো তো, লগ এখানে কি 10 2 log 2 e 2 log 2 2, মানে এই তিনটা কি একই মান পাওয়া যাবে? সবগুলো কিন্তু log 2। না স্যার, আলাদা আলাদা। এইগুলো আলাদা। আমি উল্লেখ বলতে বুঝাতে যাচ্ছি যে এরকম যখন উল্লেখ করে দিবে যে বেসটা নিচে দিয়ে দিবে 10 বা e বা 2, তখন আমরা লগ আর লন ভিন্ন ধরবো। আর যখন কোনো কিছুই লগ শুধু লগ লেখা থাকবে সেক্ষেত্রে এই লগ লেখি আর এই লন লেখি, এতে কোনো অসুবিধা নেই। মানে এই বইয়ে সবগুলো লগ কে লন বা লন কে লগ লেখা আছে। আমরা যখন এই ডিফারেন্স হবে যে লনের সাথে সমান না, তখন হয়তো 2 বেস ভিত্তিক বা 10 বেস ভিত্তিক বা অন্য কোনো উল্লেখ করে দিবি। আমি এটাই বলছি, উল্লেখ করে বলতে আমি এটা বুঝাতে যাচ্ছি যে যখন বেসটা ভিন্ন তখন উল্লেখ করে দিই। ইন জেনারেল সবগুলো ই বেস ভিত্তিকে ধরা হয়। কি বুঝা গেছে? এটা কি সাধারণত এখানে দেখবা যে কোথাও লগ লেখছে কোথাও লন লেখছে। লন বলতে আসলে এল লেখা আছে, কোথাও লগ লেখা আছে, আসলে সব জায়গায় একই রকম, আসলে ভিন্ন কোনো কিছু না। আর এটাই বলতে আছে যখন এই লগটা আসলে এই লন না 10 বেস ভিত্তিক, তখন এখানে 10 উল্লেখ করা থাকবে, বা 2 বেস ভিত্তিক 2 লেখা থাকবে, বা যে তখন এটা উল্লেখ করে দেওয়া হবে। স্যার প্রশ্নে কি উল্লেখ করা থাকবে এরকম? যদি ইন জেনারেলি শুধু লগ থাকে, কারণ লগ আর লন এতে ডিফারেন্সের কিছু নেই। কখনো যদি এরকম ভিন্ন আসে তাহলে উল্লেখ করে দেওয়া হবে। জি স্যার। তবে সাধারণত এই বইয়ে যা আছে সবগুলো একই রকমের লেখা আছে, লগ আর লন, এতে কোনো ডিফারেন্স করে কিছু বলা নাই, মানে তো সবগুলো ইংলিশ ভিত্তিক। না অনেকে এখানে ওই যে অনেকে বলে লন এক্স এর ডেরিভেটিভ করলে হয় 1/x, লগ এক্স এর ডেরিভেটিভ করলে কি হবে? তো লগ এক্স এর তখন বেস উল্লেখ থাকে না, তখন কিন্তু একটু চেঞ্জ চলে আসে, তখন বেসটা ভিন্ন দিয়ে দেওয়া হয়। e to the power mx এর ইন্টিগ্রেশন, এই সূত্র তো জানো নাকি? e to the power mx ইন্টিগ্রেশন করলে e to the power mx by m, e to the power x কে ইন্টিগ্রেশন করলে কি হয়? এই যে এখানে a to the power x যদি হয় তাহলে এখানে যদিও লিখে দিয়েছে log e a sin mx dx, sin mx কে ইন্টিগ্রেশন করলে কি হয়? এই সূত্রগুলো মনে হয় সবাই জানো। sec স্কয়ার mx কে ইন্টিগ্রেশন করলে কি হয়? sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে কি হয়? cos স্কয়ার mx। এইখান থেকে জাস্ট এই যে হাইপারবোলিক x, এখানে দুই একটা হাইপারবোলিক দেওয়া আছে। এই sin হাইপারবোলিক mx বলতে cos হাইপারবোলিক mx বাই m, আর এমনিতে কিন্তু ছিল মাইনাস cos mx বাই m। হাইপারবোলিক যখন দেওয়া থাকবে তখন কিন্তু মাইনাসটা হবে না। স্যার লগ নিয়ে একটা কোশ্চেন ছিল স্যার। নতুন এই, হ্যাঁ বলো স্যার আপনি যে বললেন স্যার লগে যদি মনে করেন বেস উল্লেখ না থাকে তাহলে আমি মানে এমনি সেম ধরবো লন লগ, কিন্তু লগে স্যার 10 ভিত্তিক ধরা হয় না স্যার এমনি যদি মনে করেন বেস উল্লেখ না থাকে? হ্যাঁ তুমি যেটা বলছো যে বেস উল্লেখ না থাকে না থাকলে ইন জেনারেল লগ ধরা হয়। হ্যাঁ এই লগ কে 10 বেস ভিত্তিকে ধরা হয়,
কিন্তু এই বইয়ে যেটা বারবার হয়তো কোথাও লেখা আছে, সম্ভবত কোথায় আছে জানি না, মানে যেহেতু এক্ষেত্রে লগ বা লন, আমরা এই যে এটা বললাম, আমরা কি জানি লন এক্স এর ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করলে কি হবে? 1/x 1/x, তারপরে 1/x এর ইন্টিগ্রেশন করলে কি হবে? তখন ln x হয়। ln x, কিন্তু ওরা কি লিখছে? log x। জি স্যার। ওরা কিন্তু লিখছে log x, কিন্তু ln x। এজন্যই এই বইয়ে আমি যেটা বলছি যে ইঞ্জিনিয়ারিং এখানে সচরাচর এইজন্যই এখানে সবসময় একই ব্যবহার করছে। আমরা কিন্তু এটা যে আমরা log x এর ডেরিভেটিভ করলে কিন্তু 1/x না। যদিও ইন জেনারেলি তোমার কথা ঠিক আছে, ইন জেনারেলি সাধারণত 10 বেস ভিত্তিকই ধরা হয়, স্যার কিন্তু এই যে বইয়ে দেখবা যে আসলে ln বা log, এই যে 1/x এর এখানে দেখো log x এর ডেরিভেটিভ করছে, এখানে log x বলতে কিন্তু বেস তার হাইপারবোলিক log x এর ডেরিভেটিভ করলে log x এর ডেরিভেটিভ করলে বলা আছে 1/x, তাহলে ইন্টিগ্রেশন করলে ln x, তাহলে log x এর ডেরিভেটিভ করলে 1/x, ln x এর ডেরিভেটিভ করলে 1/x, সেক্ষেত্রে log আর ln কখন সমান হবে? কারণ দুইটার একই বেস মানে তো দুইটা একই হবে না। আচ্ছা স্যার। স্যার হাইপারবোলিক ক্ষেত্রে কি স্যার x দেওয়া হাইপারবোলিক, থাকবে? হাইপারবোলিকটা নিয়ে যেটা বললাম যে তোমাদের sin x টা কি? এটা একটা ত্রিমাত্রিক ফাংশন। sin যদি বলা হয় sin x কি, তাহলে এর উত্তর কি দিবা? আমাদের বুঝতে পারছো? যদি sin x বলা হয় কি জিনিস, তাহলে তুমি কি উত্তর দিবে? সার্কুলার ফাংশন। কি ফাংশন? সার্কুলার ফাংশন। স্যার হ্যাঁ, কোন একটা ত্রিকোণমিতিক যদি মানে মানে কোন একটা ত্রিভুজ যদি সমকোণী হয়, এর কোন একটা যদি কোণ x হয়, তাহলে ওর যে ভূমি এবং স্যার অতিভুজের যে ইয়াটা অনুপাতটা সেটা হলো sin x। তোমাদের প্রথমে যেটা বলছিলাম যে যেমন অনুপাতটা বললা sin x, আবার sin x এর একটা কিন্তু রিলেশনও জানো যে sin x ইকুয়াল টু এক্সপোনেনশিয়ালের সাথে একটা সম্পর্ক আছে, e টু দি পাওয়ার ix মাইনাস e টু মাইনাস ix বাই 2i মনে হয়, যদি ভুল না লিখি এরকমই মনে একটা রিলেশন আছে। কি sin x কি এইভাবে লিখতে পারি? উপরে আই হবে না স্যার। উপরে i হবে না নাকি? আচ্ছা হতে পারে, আমার যাই উপরে i, এই উপরে i হবে না না হবে? স্যার উপরে আই হবে। স্যার i হবে, i কিন্তু i এর সমান জানি cos x plus i sin x, আমরা তো এটা জানি যে e টু দি পাওয়ার ix ইকুয়াল জানি cos x plus i sin x, আর e টু দি পাওয়ার মাইনাস ix মানে আসবে আমাদের cos x minus i sin x, এগুলোকে যোগ বিয়োগ করলে cos x ইকুয়াল টু পাওয়া যাবে আর sin x ইকুয়াল টু পাওয়া যাবে। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে এখন মূলত sin x cos x ওই যে সার্কুলার ফাংশন বললো, এই ক্ষেত্রেও sin হাইপারবোলিক x cos হাইপারবোলিক এগুলো হাই তোমার সার্কুলার ফাংশনে হবে, জাস্ট এখানে একটা h দিয়ে ধর হচ্ছে হাইপারবোলিক ফাংশন, তখন দেখবা যে ও যেটা বললো যে i নেই সেটাতে i থাকবে না, এই রিলেশনটা এখানে আমি দেখলাম কোথায় জানি,
এই যে তোমাদের এই যে যেটা বলছিলে আই হবে কি না হবে, এই যে cos x ইকুয়াল টু এটা, sin x ইকুয়াল টু এটা, e টু দি পাওয়ার i x এটা। হ্যাঁ, এখন এই জায়গায় যে হাইপারবোলিক ফাংশনে বলা আছে যে cos হাইপারবোলিক x ইকুয়াল টু হলো এটা, sin হাইপারবোলিক এটা। এখন এগুলো হলো ত্রিমাত্রিক হাইপারবোলিক ফাংশন, এগুলো হলো ত্রিমাত্রিক হাইপারবোলিক ফাংশন। এখন তোমাদের যে জিনিসগুলো পড়ানো হয় না এই জায়গায়, এই যে হায়ার ত্রিমাত্রিক আছে দাস এন্ড মুখার্জির হায়ার ত্রিমাত্রিক একটা বই আছে, সেখানে একটা চ্যাপ্টারে পড়া হয় এই রিলেশন গুলো, ওইখানে দেওয়া আছে পেজ নাম্বার 191। হ্যাঁ, সংজ্ঞায় শুধু এটুকুই বলা আছে, মূলত তোমাদের যেটা এর আগে যেটা লিখলাম, এই যে ডেফিনেশনে এটা দেওয়া আছে e টু দি পাওয়ার ix প্লাস e টু দি পাওয়ার মাইনাস ix বাই 2, এটাকে বলা হচ্ছে sin x, সরি cos x, আর এটাকে বলা হচ্ছে sin x। আর হাইপারবোলিকের ক্ষেত্রে যখন এই রিয়েল পার্ট মানে i থাকবে না, এক কথা কোন রকমের i থাকবে না, এই যে এখানে e টু দি পাওয়ার ix, e টু দি পাওয়ার মাইনাস e টু দি পাওয়ার x আর e টু দি পাওয়ার মাইনাস x হবে। একইভাবে e টু দি পাওয়ার এখানে x আর e টু দি পাওয়ার মাইনাস, এই যে এখানে মাইনাসটা এক্সপোনেনশিয়াল, এইটা কিন্তু এখানে পিডিএফ এ কিন্তু আসে না, এখানে কিন্তু e টু দি পাওয়ার মাইনাস ix, সেই i গুলো যখন থাকবে না মানে রিয়েল হয়ে যাবে তখন। স্যার হাইপারবোলিক মানেটা কি স্যার? মানে এটা কি টাইপের ফাংশন বা এর বৈশিষ্ট্যটা কি? অধিবৃত্তাকার স্যার হ্যাঁ, ও যেটা বললো যে হাইপারবোলিক বলতে আমরা যে জিওমেট্রি যে হাইপারবোলিক সেইটা অধিবৃত্তাকার, তুমি বলতে পারো যে বাংলা যদি নাম বলো সেক্ষেত্রে অধিবৃত্তাকার বলতে পারো বাংলায়। স্যার এর বৈশিষ্ট্যগুলো কি স্যার? sin x এর বৈশিষ্ট্য কি বলবো বলো দেখি, cos x এর বৈশিষ্ট্য কি বলবো? না স্যার হাইপারবোলিক ফাংশনের বৈশিষ্ট্যগুলো মানে এটা কি রকম, কি মেনে চলে? স্যার এর লেখচিত্রটা কি স্যার অধিবৃত্তাকার আকারে হবে স্যার? হ্যাঁ, এটা গ্রাফটা অধিবৃত্তাকার, অবশ্যই অধিবৃত্তাকার আকারেই হবে, কারণ আমাদের এমনিতে যে একটা সার্কেল x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, এক্ষেত্রে কিন্তু আমরা লিখতে পারি কি যে x ইকুয়াল টু a sin থিটা, y ইকুয়াল টু a cos থিটা। আর এটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা কিন্তু আসবে, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা যদি পড়ে থাকো সেখানে কিন্তু আসবে y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, x ইকুয়াল টু a sin হাইপারবোলিক থিটা, y ইকুয়াল টু a cos হাইপারবোলিক থিটা। রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা জিওমেট্রি যদি পড়ে থাকে, যে হাইপারবোলা যে চ্যাপ্টার জিওমেট্রিতে ছিল সেখানে কিন্তু রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলাও পড়ার কথা। আর আমি যেটা লিখছি এই ক্ষেত্রে x ইকুয়াল টু a cos থিটা, y ইকুয়াল টু a sin থিটা, এগুলো কিন্তু আসে হলো তোমার প্যারামেট্রিক ইকুয়েশন। ঠিক একইভাবে এই ক্ষেত্রে প্যারামেট্রিক ইকুয়েশন গুলো আসবে যে রেক্ট্যাঙ্গুলার x ইকুয়াল টু a cos হাইপারবোলিক থিটা, y ইকুয়াল টু a sin হাইপারবোলিক থিটা। আবার এগুলো রিলেশনও বের করা যায়। রিলেশনটা হলো যে
সাইন এবং কস এই দুইটা রিলেশন যদি আমি বলতে যাই, যেমন সাইন হাইপারবোলিক x, এটা সাইনের সাথে যদি রিলেশন করতে যাই, এটা একটু লেখা যায় সাইন ix বাই i। একইভাবে cos hyperbolic x equal to cos ix, এগুলো রিলেশন আছে ত্রিভুজী একটা চ্যাপ্টার আছে হাইপারবোলিক ফাংশন, তো সেই দিকটা আলোচনা করতেছি না। জাস্ট হাইপারবোলিক যখন বলা হয় তখন একটা h দিয়ে ডিনোটেট করা হয়, যে হাইপারবোলিক ফাংশনগুলোকে h লেখা হয়। স্যার এই শুধু এইচ এর কোনো ইকুয়েশন আছে? শুধু এইচ ইকুয়ালস টু কোনো কিছু লেখা যাবে? না না, h ইকুয়াল টু কোনো কিছু লেখা নেই। এটা কি প্যারামিটার কোনো? না, h মানে আমাদের h বলতে h এর কোনো কিছু নেই। এই সাইন হাইপারবোলিক না লিখলে কিন্তু এর মিনিং নেই, মানে শুধু h এর কোনো মিনিং নেই। h টাকে জাস্ট সহায়তা করতে সাইন x না হয় সাইন হাইপারবোলিক x, মানে এই হাইপারবোলিক নামকরণে ফর্মুলা হচ্ছে হাইপারবোলিক x। এখানে শুধু h এর কোনো এক্সপ্রেশন বা শুধু h এর কোনো কিছু নেই। আচ্ছা স্যার, সাইন এক্স এর স্যার আমরা স্যার গ্রাফ যদি আর্ট করি স্যার, সেটা পর্যায়বৃত্ত একটা স্যার গ্রাফ হবে। আর যদি স্যার আমরা সাইন হাইপারবোলিক এক্স এর গ্রাফ আর্ট করি, তাহলে সেটা কি রকম আকৃতি আসবে স্যার? এখন তোমার এটার গ্রাফ কি আসবে? sin ix বাই i, sin তো চিনো, sin ix টা থিটা, এটার গ্রাফ কেমন আসবে? বা এখানে আবার এটা করতে পারি যে i দ্বারা গুণ করলে এটা মাইনাস হবে, তাহলে মাইনাস i sin ix, এটাও লিখতে পারি। sin ix এর গ্রাফটার সাথে মাইনাস i গুণ করলে তা আসবে তাই। এখন ix বলতে i তো একটা ইমাজিনারি, এখানে কিন্তু একটা কমপ্লেক্স প্লেনে চলে যাবে। জি স্যার। কমপ্লেক্স প্লেন এখন ix এর যে কোনো মান হতে পারে, x এর সাথে sin x এর যে গ্রাফ হবে তার সাথে মাইনাস দিলে চেঞ্জ হয়ে যাবে। এর সাথে আবার i আছে, i কমপ্লেক্স, i বলতে এখানে মূলত আমরা যখন কমপ্লেক্স অ্যানালাইজ করব তখন কিন্তু এদিকে ধরা হয় যে x iy, এদিকে ধরা হয় x অক্ষ, এদিকে ধরা y অক্ষ। এক একটা কমপ্লেক্স প্লেনের একটা পয়েন্ট বলতে তোমার হলো কমপ্লেক্স প্লেনের উপর একটা পয়েন্ট নেওয়া বলতে x অক্ষ y অক্ষ বরাবর চলে আসে। ঠিক এই ক্ষেত্রেও তুমি সেটা তখন কমপ্লেক্সে চলে যাবে যে i sin x এর যে গ্রাফ i x এর সাথে i গুণ করে দেওয়া, এই গ্রাফের সাথে জাস্ট নেগেটিভ দিকে আসবে। এখন x এর বিভিন্ন মানের উপর যখন গ্রাফটা নির্ণয় করবে, এটার ক্ষেত্রেও একই রকমের আসবে। তুমি যেটা বলতেছো যে এটাও প্যারামেট্রিক আসছে, এটাও তোমার একই ভাবে যে অ্যাঙ্গেল গুলো sin হাইপারবোলিক 0 এর মান 0 হবে, cos হাইপারবোলিক 0 এর মান 0 হবে, এগুলো সবগুলো অ্যাঙ্গেল ও ডিফাইন করা আছে। জি স্যার। তারপরে cos স্কয়ার হাইপারবোলিক থিটা প্লাস এই এটা আবার রিলেশন আছে cos হাইপারবোলিক x প্লাস, সরি এটা কিন্তু প্লাস না, এটা কিন্তু আসবে মাইনাস sin হাইপারবোলিক x ইকুয়াল টু 1। cos স্কয়ার হাইপারবোলিক x মাইনাস sin হাইপারবোলিক স্কয়ার x ইকুয়াল টু 1। এগুলো সবগুলো ত্রিভুজী ফাংশনে সবগুলো একটা চ্যাপ্টার আছে হাইপারবোলিক ফাংশন। যদি কারো কাছে এই বইটা থাকে যে দাস এন্ড মুখার্জির হায়ার ত্রিকোণমিতি, বইয়ের নাম হলো হায়ার ত্রিকোণমিতি দাস এন্ড মুখার্জির, সে বই এখানে একটা চ্যাপ্টার আছে ত্রিকোণমিতি এই হাইপারবোলিক ফাংশন নিয়ে সবকিছু রিলেশন, এই যে যোগ বিয়োগ গুণ, এর সাথে সরাসরি sin এর কি রিলেশন, cos এর কি রিলেশন, সবগুলো। sin হাইপারবোলিক x কে sin x কে আমরা এক্সপানশন জানি, sin x এর এক্সপানশন জানি, cos x এর এক্সপানশন জানি, ঠিক একইভাবে sin হাইপারবোলিক x এও এক্সপানশন করা যাবে। স্যার একটা এক্সপানশন তো আমরা জানি,
cos x এর এক্সপানশন জানি, একইভাবে sin হাইপারবোলিক x এর এক্সপানশন আছে, cos হাইপারবোলিক x এর, sin হাইপারবোলিক x এর ইনভার্স আছে, সবগুলোই ডিফাইন করা আছে। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার হচ্ছে আমরা কখন নরমাল ফাংশন ইউজ করব আর কখন স্যার হাইপারবোলিক ফাংশন, মানে স্যার এমনি কিভাবে দেখে বুঝবো যে এটা কোন ফাংশন ইউজ করতে হবে? এখন নরমাল ফাংশন কখন ইউজ করব, কোন তোমাদের যদি এক কথায় বলতে হয় তাহলে গিভেন প্রবলেমে তোমাদের দেওয়া থাকবে যে sin হাইপারবোলিক দিয়ে বা cos হাইপারবোলিক, তোমাকে ইন্টিগ্রেশন করতে বললো sin হাইপারবোলিক, তাহলে এটা যেটা হাইপারবোলিক দিয়ে আসবে, যদি ইন্টিগ্রেশন দেওয়া থাকে sin x। স্যার আপনি যদি একটু এদিকে লিখতেন স্যার দেখা যেত স্যার। আরেকটা ব্যবহার করা যেতে পারে যে এই ক্ষেত্রে এটাই দেওয়া আছে, এটা দেওয়া আছে, মানে ডেফিনেশন যেটা বলা আছে এটাকে ডেফিনেশন বলা আছে যে 1/e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x, এটাকে বলা হচ্ছে sin হাইপারবোলিক x, আবার এটাকে বলা হচ্ছে e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x, এটাকে বলা হচ্ছে cos হাইপারবোলিক x। এখন যদি এটা দেওয়া থাকে তাহলে তো আমি আর এই sin x লিখতে পারবো না, sin x এর ক্ষেত্রে i থাকতে হবে, এটা একটা শর্ত ছিল। এখন যদি i দেওয়া না থাকে তাহলে এটা আমার sin হাইপারবোলিক x, এটা আমার cos হাইপারবোলিক x। আমাকে এটাকে ইন্টিগ্রেশন করতে বলছে, আমার ইন্টিগ্রেশন এটা দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমি এটাকে যে ইন্টিগ্রেশন, এখন অনেকের প্রশ্ন যে এটাকে তো আমি নরমাল ইন্টিগ্রেশন করতে পারি, এটাকে তো আমি নরমাল e টু দি পাওয়ার x ইন্টিগ্রেশন দিয়ে মাইনাস ইন্টিগ্রেশন করি, সেটাও করা যাবে, কিন্তু কোন সময় আমাদের প্রয়োজনে যদি এটা সমান sin হাইপারবোলিক x এটা ডিফাইন করা আছে, যেটা ডেফিনেশনে বলে দেওয়া আছে, প্রথম এটাই বলা আছে যে এত and এত are called sin hyperbolic x and cos hyperbolic x respectively। একইভাবে আমাদের tan hyperbolic x equal to আবার sin hyperbolic x by cos hyperbolic x, এগুলো সবই রিলেশন দেওয়া আছে এবং প্রুফ করা আছে এগুলো। আমরা e টু দি পাওয়ার ix equal to জানি, ix equal to জানি cos x plus I sin x, e টু দি পাওয়ার ix, কিন্তু e টু দি পাওয়ার x equal to কি, এই e টু দি পাওয়ার x যদি বলা হয় যে e টু দি পাওয়ার x কে এক্সপ্যান্ড করতে পারি আমরা, কিন্তু যদি বলা হয় e টু দি পাওয়ার x কে হাইপারবোলিক ফাংশনে ডিফাইন করো, তাহলে e টু দি পাওয়ার x ইকুয়াল টু হবে cos হাইপারবোলিক x প্লাস sin হাইপারবোলিক x, e টু দি পাওয়ার x যদি থাকে তাহলে এটাকে লিখতে পারবো cos হাইপারবোলিক x প্লাস প্লাস sin হাইপারবোলিক x। স্যার আমরা যদি এটাকে নরমাল ওয়েতে ইন্টিগ্রেট করি তাহলে কি কোনো প্রবলেম হবে? না না, কোনো প্রবলেম নেই। এরকম যদি থাকে সেক্ষেত্রে আমরা সহজে করতে পারি, কিন্তু এখন দেওয়া আছে sin হাইপারবোলিক, সেক্ষেত্রে আমরা এটা রিলেশন নিয়েও করতে পারি। এখন দেওয়া আছে sin হাইপারবোলিক, এখন sin হাইপারবোলিক ইকুয়াল যদি আমি এই ডেফিনেশন ব্যবহার না করি তাহলে তো এটা ইকুয়াল যদি এটা না করি তাহলে তো নরমাল ডেফিনেশন আমাকে এটা হাইপারবোলিক x এর ইন্টিগ্রেশন করতে বলছে, এন্ড হাইপারবোলিক x যদি আমি এটা ইকুয়াল টু এটা যদি আমি না জানি তাহলে তো আমি নরমাল ইন্টিগ্রেশন করতে পারবো না। sin হাইপারবোলিক x বলতে এটা, cos হাইপারবোলিক x বলতে এটা ডিফাইন করা আছে, এটাকে বলা হচ্ছে sin হাইপারবোলিক x, এটাকে বলা হচ্ছে cos হাইপারবোলিক x। এর sin হাইপারবোলিক x এর ইন্টিগ্রেশন করতে বলছে, তার মানে এটা নরমালি এটা ইকুয়াল টু এটা লিখতে পারি, এটাকে ইন্টিগ্রেশন করলেও যা আসবে সরাসরি sin হাইপারবোলিক x কে ইন্টিগ্রেশন করে যেটা পাবো দেখো যে একই আসবে, একই রেজাল্ট দেখো। স্যার এর মানে হচ্ছে আমরা স্যার হাইপারবোলিক ফাংশন দিয়ে স্যার ইমাজিনারি নাম্বারের ইন্টিগ্রেশন করতে পারবো নাকি? হ্যাঁ, ইমাজিনারি নাম্বার এক্ষেত্রে কিন্তু রিয়েল ইমাজিনারি এই এক্সপোনেনশিয়াল পার্ট এই ক্ষেত্রে ইমাজিনারিটাও আসবে। আরেকটু বলে দিই যে ই বলতে এক্সপোনেনশিয়াল, এটা কিন্তু রিয়েল বা ইমাজিনারি কোনো কিছু বলা নেই, যদিও আই দেওয়া নেই কিন্তু বলে দেওয়া আছে এক্সট্রা রিয়েলও হতে পারে ইমাজিনারি হতে পারে, এক্সট্রা যে কোনো কিছুই হতে পারে, রিয়েল আর কমপ্লেক্স যাই হোক না কেন
যে e টু দি পাওয়ার x e টু দি মাইনাস ix ইকুয়াল সাইন। এক কথা এখানে x এর জায়গায় এখানে আসতে পারে i2, এখানেও হতে পারে i2, একই থাকবে কিন্তু এই এক জায়গায় আছে এক জায়গায় নাই এমনটা না কিন্তু e টু দি পাওয়ার ix প্লাস e টু দি মাইনাস ix আমরা যেটা করছিলাম। এখন এখানে যেটা বারবার বলা আছে যে একই রকম x টা রিয়েল হোক আর ইমাজিনারি হোক কমপ্লেক্স হোক, এটাকে বলা আছে সাইন হাইপারবোলিক আর এটাকে বলা আছে কস হাইপারবোলিক। এখন রিয়েলও হতে পারবে ইমাজিনারি হতে পারে, তাতে কোনো সমস্যা নেই। যে স্পেসিফিক যে শুধু ইমাজিনারি হবে শুধু রিয়েল হবে তাতে কোনো অসুবিধা নেই। স্যার এখানে হচ্ছে যদি এরকম একটা নাম্বার চলে আসে তাহলে কি ওই যে সাইন হাইপারবোলিক ওইখানে x এর জায়গায় ওই নাম্বারটা চলে আসবে? হ্যাঁ হ্যাঁ, একটু দিয়ে x চলে আসবে এখানে, এই যে x এর জায়গায় এটা চলে আসবে i2, যা তাই x যা হবে তাই। স্যার আমরা আসলে এটা কেন করছি, মানে ইন্টিগ্রেশনকে ইজি করার জন্য নাকি কোনো রিজন আছে যে কোশ্চেনে বলা থাকবে যেটা হাইপারবোলিক ফর্মে নিয়ে ইন্টিগ্রেট করো? এখন এটাকে ইজি করার জন্য ডিরেক্টলি বলা যাবে না, কারণ হাইপারবোলিক ফাংশন বলে একটা ফাংশনই আছে। আমরা যেমন অনেক ফাংশনই চিনি, সাইন ফাংশন, কস ফাংশন, ত্রিকোণমিতিক ফাংশন, লগারিদমিক ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন, ঠিক এটা মনে করি যে হাইপারবোলিক ফাংশন। এই হাইপারবোলিক ফাংশনে আমরা যেমন লগারিদম ফাংশনও আমরা ব্যবহার করি, লগারিদমিক ফাংশন আমাদের প্রয়োজন হয়, এক্সপোনেনশিয়াল e টু দি পাওয়ার এটা একটা ফাংশন প্রয়োজন, ঠিক এটা হলো আরেক ধরনের ফাংশন যে হাইপারবোলিক ফাংশন। এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। যেমন এই যে এক্সপোনেনশিয়াল আমাদের যেমন এখানে লাগতেছে, ঠিক একই ভাবে আমরা পরবর্তীতে যখন অ্যাপ্লিকেশন করব হায়ার স্টাডি দেব, অনেক জায়গায় যে হাইপারবোলিক ফাংশন বারবার হাইপারবোলিক পাওয়া, মানে স্পেসিফিক বলা যাবে না যে শুধু ইন্টিগ্রেশনকে সহজ করার জন্য হাইপারবোলিক, এমনটা না। কারণ ওটাই যদি হইতো তাহলে এই ত্রিকোণমিতিকে হাইপারবোলিক ফাংশন দিত না, কারণ ত্রিকোণমিতি একটা হচ্ছে হাইপারবোলিক ফাংশন। এটা নিয়ে জটিল করে ভাবার কিছু নেই, জাস্ট যে sin cos হাইপারবোলিক x বলতে 1/2 e টু দি পাওয়ার x e টু দি মাইনাস x, আর sin হাইপারবোলিক x বলতে 1/2 e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার x। জাস্ট ডিফাইন, এটা ডেফিনেশনে বলা আছে যে এটাকে ডিনোটেড করা হয় cos হাইপারবোলিক x আর এটাকে ডিনোটেড করা হয় sin হাইপারবোলিক x। এটাকে x, এটা যদি ix দি, এটাকে বলা হচ্ছে হাইপারবোলিক x। জাস্ট এখানে তেমন জটিল করে বলা হচ্ছে যে এটা ডিফাইন ডেফিনেশনে দেওয়া আছে যে এটাকে ডিফাইন করা আছে, এটাকে ডিনোটেড করা আছে cos হাইপারবোলিক দ্বারা, এটাকে বলা হচ্ছে sin হাইপারবোলিক। এখন ওই যে হাইপারবোলিক যেটা বললো যে এটা অধিবৃত্তাকারে হবে, কারণ রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা আছে, যে হাইপারবোলা থেকেই এটা আসবে। এখন জিওমেট্রিক্যালি যদি অঙ্কন করতে যাও তাহলে কিন্তু সেদিকেই যাবে। স্যার কিন্তু cos hx মানে cos এর যে হাইপারবোলিক ফাংশনটা ওইটা কিন্তু স্যার আবার উপবৃত্তাকার আসছে। cos হাইপারবোলিক x টা, জি স্যার, যে e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x বাই 2, এটা স্যার অধিবৃত্তাকার আর থাকছে না। এখন এখানে একটা রিয়েল এবং ইমাজিনারি একটা ব্যাপার আসতে পারে। এখন গ্রাফিক্যালি কি আসবে স্যার গ্রাফটা আমি দেখলাম স্যার, ওইটা স্যার উপবৃত্তাকার গ্রাফ স্যার। ওটা এই যে cos হাইপারবোলিক x এর, ইয়েস স্যার। এখন ওই যে মানে গ্রাফটা তোমাদের এখন অঙ্কন করার জন্য এটা যায় আসলে যে গ্রাফ অলরেডি একদম দেখে ফেলছে, গ্রাফগুলো তোমরা দেখতে পারো ওয়েবসাইটে দিলেও জাস্ট cos হাইপারবোলিক এর গ্রাফ কি sin হাইপারবোলিক সেগুলো পাবা। কিন্তু মূল বিষয় হলো যে cos হাইপারবোলিক এর ডেফিনেশনে দেওয়া আছে যে cos হাইপারবোলিক বলতে এটা, sin হাইপারবোলিক x বলতে এটা। এখন এই গ্রাফগুলো যেমন বললো উপবৃত্তাকার অধিবৃত্তাকার যেমনই আসুক না কেন, মূলত এটার গ্রাফ দা এটার গ্রাফ তাই, এটার গ্রাফ দা এটার গ্রাফ তাই আসবে। বা রিলেশন গুলো যেগুলো আছে sin হাইপারবোলিক x এর সাথে sin মাইনাস i sin হাইপারবোলিক x, সে ধরনের এই জিনিসগুলো পাবা। তাই আমি এগুলো বিস্তারিত দিকে যাচ্ছি না, ওই যে গ্রাফ দেখতে গেলে গ্রাফ দেখানো যাবে, আর অলরেডি ওই যে দেখে ফেলছে সেক্ষেত্রে সার্চ দিলে। স্যার আজকের মতো শেষ করেন স্যার, এমনিতে স্যার অনেক বেশি হয়ে গেছে স্যার প্রথম দিন হিসেবে স্যার।
না, প্রথম দিকে আসলে ওই হাইপারবোলিকটা নিয়ে একটু কনফিউজ, হাইপারবোলিকটা নিয়ে কোনো কিছুই মানে আপাতত কোনো কিছুই ভাবলো না যে হাইপারবোলিক কি, হাইপারবোলিক কি সাইন হাইপারবোলিকের নোটেশন, এটাকে সাইন হাইপারবোলিক বলা, এটাকে কস হাইপারবোলিক। এখন এগুলোর উপর গ্রাফ কি আসবে, যা আসবে স্যার আমাদের কি এগুলো আছে যে গ্রাফ ড্র করতে হবে হাইপারবোলিকের, নাকি স্যার আমরা জাস্ট এটা দেখলাম? না না, এটা অনেকের কিউরিওসিটি যেটা যে আসলে এটা আমরা পড়তেছি, এটা আসলে জিওমেট্রিক্যালি এটা আসলে কি রিপ্রেজেন্ট করবে, কেমন আসবে, এটা একটু দেখার দরকার। না হলে আমরা মানে পড়েই যাচ্ছি, এগুলো আসবে বলে এমন না। এটা হলো সাইন হাইপারবোলিক এক্স বলতেছি, হাইপারবোলিক এক্সটা আসলে কি জিনিস বা এটা জিওমেট্রিক্যালি কি পাবো সেগুলো একটু জানা, এটা অন্য স্যার কিছু না। ইন্টিগ্রেশন কি হাইপারবোলিকের জন্য যেগুলো আছে সেগুলো শিখে রাখবো? হাইপারবোলিক ইন্টিগ্রেশন খুব বেশি পাওয়া যাবে না, একটা চ্যাপ্টারে জাস্ট হাইপারবোলিক পাওয়া যাবে। ইনিশিয়ালি যে সূত্রগুলো আছে এটা বলতে গিয়ে এই যে তোমাদের cos হাইপারবোলিক x এটা আমরা পাইলাম, তাই এগুলো নিয়ে একটু আলোচনা বেশি হলো যে cos হাইপারবোলিক x sin হাইপারবোলিক x এগুলো খুব বেশি লাগে না, কয়েকটা এই যে এই সূত্রগুলো একটু জেনে রাখবো, এই অন্য কিছু না। জি স্যার, মুখস্থ করে দিব। জি স্যার, হ্যাঁ, সমস্যা নাই স্যার। স্যার আমরা স্যার মোটামুটি বুঝছি স্যার, এটা স্যার ই করে দেন স্যার, আজকে এমনি বেশি হয়ে গেছে স্যার অনেক। যে e টু দি পাওয়ার x এর এক্সপানশন, এটা এই দুইটা যখনই জানতে পারতো যে তখন যোগ করলে cos sin এগুলো আমরা পেয়ে যাব, সেটা নিয়ে অসুবিধা নেই। এখন আমরা আজকে যেটা আলোচনা ছিল মূলত হলো সূত্রগুলো, আর অন্য কোনো কিছুই না। আমরা প্রথম চ্যাপ্টারে যেটা যাচ্ছিলাম শেষ সামারি দিয়ে দিব। এই সূত্রগুলো আলোচনা করতে যায় এই সর্বশেষে যে হাইপারবোলিক পাওয়া গেছিল, সেই হাইপারবোলিক গুলা স্যার বইয়ের কত পেজ থেকে কত পেজ পর্যন্ত আলোচনা করলেন? এখন পর্যন্ত বইয়ের প্রথম চ্যাপ্টারের শুধু আলোচনা যেটা করছি যে ইন্টিগ্রেশনটা কি, যে ডেফিনেশন আমরা দুইটা ভিউ পয়েন্টে বলা ছিল, একটা বলা ছিল ইনভার্স অফ দা ইন্টিগ্রেশন আর একটা বলা ছিল সার্টেন সামেশন। তো সার্টেন সামেশনটা এটা আবার আলোচনা করা আছে চ্যাপ্টার 6 এ। জাস্ট এমুলেশন শুধু আলোচনা করা হয়েছে যে ইনভার্স অফ দা ডিফারেন্সিয়েশন, এই ডিফারেন্সিয়েশন যে ইনভার্স করলে ইন্টিগ্রেশন পাওয়া যায় সেই ডেফিনেশন করা হয়েছে। তারপরে প্রপার্টি ফান্ডামেন্টাল প্রথম চ্যাপ্টারে আমরা আলোচনা করতে যাই কয়েকটা থিওরাম, এই x টু দি পাওয়ার n কে ইন্টিগ্রেশন করলে কি হবে, রুট x এর sin x cos a e টু দি পাওয়ার x হাইপারবোলিক x হাইপারবোলিক sin x, এই ধরনের কিছু সূত্র পড়ছি আমরা, অঙ্ক এখনো করি নাই। তবে এই প্রথম চ্যাপ্টারটা এই যে एग्जांपल 1 স্ক্রিন দেখতে পাচ্ছ, জি স্যার। এই sin স্কয়ার x এর ইন্টিগ্রেশন করতে পারো, করে দেওয়া আছে। sin স্কয়ার x এর ইন্টিগ্রেশন করে দেখো, 1/2 নিয়েছে 2 sin স্কয়ার x, 2 sin স্কয়ার x হলো কি 1 মাইনাস cos 2x। কি এটা ইন্টিগ্রেশন তো পারবো? জি স্যার। 10 স্কয়ার x এই চ্যাপ্টার 1, এই চ্যাপ্টার 1 এ অনেক অঙ্কগুলো আছে, অনুশীলনীতে অঙ্ক আছে, উদাহরণে অঙ্ক আছে। চ্যাপ্টার 1 এর এই বইটা নিজেই অঙ্কগুলো করতে পারো, কিংবা দার্শন মুখার্জির নোট বইও পাওয়া যায়, সো নোট বইটাও সাথে রাখতে পারো। এই অঙ্কগুলো দেখতে হবে, এই অঙ্কগুলো কোথায় কোনটা সমস্যা হচ্ছে সেগুলো একটু আলোচনা করতে পারি। চ্যাপ্টার 1 এগুলো যে পরীক্ষা আসবে এটা বলার সুযোগ নেই, চ্যাপ্টার 1 থেকে অনেক সময় নাও আসে প্রশ্ন, কারণ আমাদের চ্যাপ্টার ইনডিফিনিটিক্যালে কয়েকটা চ্যাপ্টার আছে, সেখান থেকে এক্সেট প্রশ্ন আসবে। তো সেক্ষেত্রে এই চ্যাপ্টার 1 এর যে অঙ্কগুলো একটু দেখে নিবা, আর এখানকার যে থিওরাম গুলো আছে আমরা চ্যাপ্টার 2 পড়ব। কি বোঝা গেছে কতটুকু পড়বা, কি পড়তে বললাম? ইয়েস স্যার। জি স্যার, সব বোঝা গেছে স্যার, সমস্যা নাই কোনো আমাদের। বইয়ের পিডিএফটা স্যার আমাদের দিলে ভালো হতো স্যার, দার্শন মুখার্জি স্যারের বইয়ের যেটুকু পড়াইলেন বা পিডিএফটা, আমরা তো বাইরে আছি স্যার। আচ্ছা আমি দিচ্ছি, যদিও দার্শন মুখার্জির পিডিএফটাতে আবার আচ্ছা দিয়েছি আমি, দুইটা পিডিএফ এখানে ওপেন করছিলাম, একটা চ্যাপ্টার 1 থেকে 5 লেখা আছে, একটা দার্শন মুখার্জি লেখা আছে। চ্যাপ্টার 1 থেকে 5 যেটা সেটাও দার্শন মুখার্জি, আর দার্শন মুখার্জি দিয়ে যেটা আছে সেটাও দার্শন মুখার্জি, কিন্তু এই যে পিডিএফ এর মধ্যে কিছু পেজ মিসিং আছে, এজন্য চ্যাপ্টার 1 থেকে 5 এবং দার্শন মুখার্জি দুইটা আমি পাঠিয়ে দেব, মেইল করে দেব।
জি স্যার, ধন্যবাদ স্যার। আর যারা অনেকেই বলছিল যে রোল নাম্বার দিতে পারেনি, তারা একটু রোল নাম্বার গুলো আবারও দিয়ে দাও। আরেকটা বলে নিন যে লিঙ্ক যে প্রতিদিনের ক্লাস, কিন্তু এই লিঙ্ক আর চেঞ্জ হবে না, বুঝতে পারছো? জি স্যার। এই একই লিঙ্কে প্রতিদিনের যে ডি টাইমে যে ক্লাস যখন থাকবে সেই ক্লাসে জয়েন করবা, মানে প্রতি লিঙ্ক নতুন নতুন লিঙ্ক, মানে লিঙ্ক চেঞ্জ করা হয় না, সেক্ষেত্রে একই লিঙ্কে ক্লাস হবে। আর যদি কোনো কারণে চেঞ্জ হয় তাহলে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, মানে কোনো কিছু না জানানো মানে তোমাদের এই আগে লিঙ্কে ক্লাস হবে। ঠিক আছে, আজকে এখানেই শেষ করি। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। বাপে